আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে সর্বশেষ নিজেকে যাচাই করা। আমরা হচ্ছে নিজেকে কতটুকু যাচাই করতেছি এটার উপর নির্ভর করে যে আমাদের প্রস্তুতিটি কতটুকু হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমাদের ইনোভেশন নার্সিং প্রোগ্রামের সৌজন্যে কিন্তু হচ্ছে আমাদের প্রতিদিনেই হচ্ছে না ভর্তি পরীক্ষা অনুরূপ ভর্তি পরীক্ষার অনুরূপ হচ্ছে মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। যে মডেল টেস্টগুলো হচ্ছে একেবারেই বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে সিলেবাস সেটিকে মেনে হচ্ছে করা হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা প্রত্যেকটি মডেল টেস্টের হচ্ছে সলভ দেখবো এবং আমরা দেখার চেষ্টা করবো যে হচ্ছে এই যে সলভগুলো যে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা সমাধান দেখার চেষ্টা করবো এবং আমরা এখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবো যে সামনে যাতে আমাদের যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা খুব সহজে ইজিলি হচ্ছে সেগুলো আমাদের গেইন করতে পারবো। সো যেখান থেকে দেখছো সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করবো এবং সেই সাথে তোমাদের পুরো 100টি প্রশ্ন সলভ আমরা দেখার চেষ্টা করবো। তোমরা যদি 100টি প্রশ্ন সলভ করো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ভালো একটা বেস তৈরি করতে পারবে, যেটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের সেই মডেল টেস্ট 3 এর সলভে। ওকে, দেখো ফার্স্ট একটি প্রশ্ন যেটা দেওয়া আছে সেটি হচ্ছে যে বাংলা থেকে দেওয়া আছে। এখানে যেটি দেওয়া আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখো যে অরণ্য শব্দের সমার্থক শব্দ, আমরা কিন্তু দেখি যে বাংলা থেকে এই সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই জিনিসগুলো হচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো প্রশ্নের মধ্যে হচ্ছে আসে। সো এই শব্দটা কিন্তু ছিল অরণ্য শব্দের সমার্থক শব্দ কোনটি। সো এইগুলো কিন্তু মুখস্থ নির্ভর, তাই না? সো তোমার একটু দেখতে হবে কানন, তাই না? দেখো বাগান, নদী, পর্বত, এই যে হচ্ছে যেগুলো দেওয়া আছে এখানে। সো আমরা জাস্ট এই টাইপের প্রশ্নগুলো আমাদের একটু ভালো করে দেখলেই হবে। ওকে, এরপরে দেখো নিত্য সমাস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সমাজ থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে কোন ধরনের সমাজ প্রতিটি পরীক্ষার মধ্যে হচ্ছে একটি বা দুইটি, এক বা দুই নাম্বার হচ্ছে এই সমাজ থেকে আসে এবং যে সমাজগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ কিছু সমাজ থাকে, যেগুলো হচ্ছে নিয়মের বাইরে গিয়ে হচ্ছে সাধিত হয়, এ ধরনের কিছু সমাজ হচ্ছে আমরা দেখি। সো আমাদের যে পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা লক্ষ্য করে থাকি যে নিয়মের বাইরে গিয়ে কিছু আসে কিনা, বা একেবারে যে তথাকথিত যে আমাদের রুলস ধরে ধরে যেগুলো পড়তেছি। সো ধরো দ্বন্দ্ব সমাস পড়তেছি, বাবা মা, হ্যাঁ, মিলনার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, যে দা কুমড়া, হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা রেগুলার পড়ে আসি। সো প্রশ্ন সেটার কিন্তু এই জিনিসগুলো হয়তো উনিও জানে যে স্টুডেন্ট কতটুকু দৌড় বা কার দৌড় কত দূর, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, জিনিসটা ঠিক ওই রকমই। তারা ওই প্রশ্নগুলাকে যদি চায় যে প্রশ্ন একটু অন্যভাবে করি বা প্রশ্ন একটু হচ্ছে দেখি ভিতরে স্টুডেন্ট পড়ে কিনা, তো তখন তারা এই ধরনের সমাজগুলো হচ্ছে দিয়ে দেয়। সো আমাদের এগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। দেখো সো আমরা জাস্ট দেখে নিব যে নিত্য সমাস এর উদাহরণ কোনটি। দেখো এখান থেকে যে অপশনগুলো আছে সেগুলো থেকে হচ্ছে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমাদের সমাস নির্ণয় করা যেটা আসলে এই মুহূর্তে শেখানো সম্ভব না। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের যে উত্তরটা সেটা হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, কারণ আমাদের এই সমাস নির্ণয় করার জন্য প্রতিটি হচ্ছে বিষয়গুলো যদি থাকবে যে সমাজ, দেখো সমাজ কত প্রকার, মূলত সমাজের যে প্রকারভেদটা থাকতেছে, প্রকারভেদ, হ্যাঁ, প্রকারভেদ। এরপরে হচ্ছে তোমাদের যে সমাজের নির্ণয়ের যে সিস্টেমগুলো, সমাজ কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, এবং এই দুটা প্রকারভেদ এবং নির্ণয় যেটা কিভাবে সমাজ একটা বাক্যের মধ্যে দেওয়া থাকে সেখান থেকে হচ্ছে আমাদের বের করতে হয় যে আমরা কিভাবে হচ্ছে সমস্যা নির্ণয় করতে পারি। সো এখানে দেখো দশ আনন, যেটা ভাই বোন, এগুলো কিন্তু হচ্ছে সে তার নেই তার যার, হ্যাঁ, জন্ম যদি ব্যাস বাক্য করি, দেখো ভাই বোন এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। দেখো দশ আনন এটা সম্ভবত বহুব্রীহি সমাস হতে পারে। আর দেখো প্রতিদিন, যেটাকে হচ্ছে আমরা এখানে প্রতিদিন যদি ইয়া করি, সো দেখো এখানে কিন্তু হচ্ছে এটাকে আমরা তেমন কিছু করতে পারবো না। সো মানে ভাঙতে বা ওই ব্যাস বাক্য ভাবে করতে পারতেছি না। সো মূলত এটাই নিত্য সমাস। ওকে, এরপরে একটা দেখো নিত্যান্ত, এরপরে দেখো সমাস গেল। এখন খুব গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ একটি টপিক, সেটি হচ্ছে যে সন্ধি। ওকে, সন্ধি থেকে তুমি দেখবা যে বিগত সালগুলোতে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমরা দেখেছিলাম যে এই সন্ধি থেকে হচ্ছে প্রশ্ন আসে। সো আমাদের যদি যেহেতু বাংলার আমাদের যে মানবরণটি রয়েছে সেটি হচ্ছে যে 20 মার্ক হচ্ছে যারা ডিপ্লোমা সেকশনে পরীক্ষা দিবা বা মিডওয়াইফারি সেকশনে পরীক্ষা দিবা তাদের, আর যারা হচ্ছে বিএসসি তে পরীক্ষা দিবা তাদের কিন্তু এই বছর থেকে 15 মার্কের হচ্ছে প্রশ্ন থাকে, মানে 15টি প্রশ্ন থাকবে। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে তোমাদের জানতে হবে। আমরা যদি এই বাংলা ব্যাকরণে যারা ডিপ্লোমা মিডওয়াইফারি পরীক্ষা দিব তাদের কিন্তু হচ্ছে 20 মার্ক থাকতেছে। সো এই 20 মার্কটা কিন্তু হচ্ছে আমাদের 20 মার্কের মধ্যে
এই যে সন্ধি সমাস এগুলোতে কিন্তু প্রশ্ন থাকবে। সো এখানে দেখো একটি হচ্ছে জাস্ট সিম্পল একটি হচ্ছে শব্দ বলতে পারো দেওয়া আছে, সেটি থেকে বলা হচ্ছে যে এটা সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে। সো তুমি হচ্ছে জাস্ট এই সন্ধি থেকে সন্ধি যে আমরা জানি যে কি যে সন্ধির যে প্রকারভেদটা সেম এটার মতোই, যে সন্ধির প্রকারভেদ যেটি রয়েছে সেটি প্রকারভেদ প্রকারভেদ সেই সাথে হচ্ছে আমাকে যেটি হচ্ছে নির্ণয়ের যে কৌশল রয়েছে, নির্ণয়ের যে কৌশল সেটি কিন্তু হচ্ছে আমাদের জানতে হবে। সেই দুটো জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু হচ্ছে খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের এই পরীক্ষায় টপকিয়ে যাওয়ার জন্য আমাদের জাস্ট হচ্ছে এই ধরনের যে দুটি বিষয়, যে আমার সমাজ থেকে জাস্ট প্রকারভেদটা আমাকে শিখতে হবে এবং কিভাবে একটু নির্ণয় করতে হয় সেগুলো শিখতে হবে। এখন যদি মনে হয় যে ভাইয়া তো অনেক প্যারা, এত কিছু আমি কিভাবে শিখবো, ওকে ঠিক আছে, তাহলে তুমি কি করবা যে ফার্স্ট তুমি এই সন্ধি বিচ্ছেদের ভাই একদম শর্টকাট যদি বলি সেটি হচ্ছে যে তোমাকে বিগত সালের যে সন্ধিগুলো প্রশ্ন আছে, ধরো বিগত সালের নার্সিং ভর্তি পরীক্ষার যে সন্ধিগুলো আছে সেগুলোর পাশাপাশি তুমি হচ্ছে যেগুলো হচ্ছে তুমি জাস্ট মুখস্থ করে ফেলতে পারো, বা মুখস্থ করতে হবে না, তুমি যদি খাতার মধ্যে লিখে 2 থেকে 3 বার করে খাতার মধ্যে লিখে লিখে পড়ো তাহলে তুমি এরকম বাক্য দেখলে খুব সহজেই বলতে পারবা। দেখো তুমি কিন্তু খুব সহজে বলতে পারবা যে হচ্ছে এটি কোন, নির্ণয় করতে পারবা, যেহেতু হচ্ছে এখানে তোমার অপশনগুলো দেওয়া থাকবে। সো তুমি যদি এটাকে 2-3 বার খাতার মধ্যে দেখো, এটা সঠিক উত্তরটা যদি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি, সেটি কি, সেটি হচ্ছে যে নিত্য যোগ অন্ত, নিত্যান্ত। দেখো এই জিনিসটা যদি আমি খাতার মধ্যে 3-4 বার করে লিখি, নিত্য যোগ অন্ত নিত্যান্ত, এই জিনিসটা যদি আমি এটা মূল সহ দেখো, তাহলে কিন্তু হচ্ছে আমার এটা আসলে আমি যখন পরীক্ষা আসবে এটা খুব ইজিলি হচ্ছে করতে পারবো। সো যদি আমি নির্ণয় বা প্রকার আমার এত কিছু জানার দরকার নেই, আমার এত সময় নেই। সো আমি যদি এখান থেকে বিগত সালের 17টা বা ধরো বিসিএস যদি আমি 100 বা 150টা যদি শব্দ আমি জাস্ট খাতার মধ্যে লিখে লিখে পড়ি তাহলে কিন্তু হচ্ছে আমার খুব সহজে ওগুলো থেকেই প্রশ্নের মধ্যে পরীক্ষার মধ্যে চলে আসে, তাহলে ইজিলি হচ্ছে আমি এখান থেকে গেইন করতে পারবো। ওকে, এরপরে দেখো আর একটা বিষয় হচ্ছে হাটে হাড়ি ভাঙা বাগধারাটির অর্থ কি আছে। দেখো খুবই জরুরি একটি বিষয় যে বাগধারা। তো বাংলায় আমরা দেখছি যে সন্ধি সমাস, এরপরে যেটা আমরা দেখলাম যে হচ্ছে এগুলোর পাশাপাশি সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বাগধারা। সো ওই যে 20 এবং 15 যে মার্ক আমরা দেখলাম, 20 এবং 15 যে তোমাদের মান বন্টন, সেখান থেকে কিন্তু হচ্ছে এই বাগধারা থেকে কিন্তু আমরা দেখি যে প্রশ্নগুলো আসে। সো এটা শুধু নার্সিং ভর্তি পরীক্ষা না, যে কোনো ধরনের চাকরি বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়, সে জাতীয় বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। সো এখানে কি করতে হবে, তোমাকে কিন্তু হচ্ছে ওই বিগত সালের যে হচ্ছে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাকে ধরো ক্রম বিন্যাস অনুযায়ী ক থেকে হচ্ছে একেবারেই ক থেকে সিরিয়াল করে, বিশেষ করে যে যতটুকু আছে আমরা তো এত দূর নাই, সম্ভবত যতটুকু আছে ধরো ম পর্যন্ত যে 25টা যে স্পর্শ যেটাকে ধ্বনি বলা হয়ে থাকে, সো এই 25টা কিন্তু হচ্ছে তোমার যে শ্রেণীবিন্যাস সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের বইগুলোতে দেওয়া থাকে। সো ওগুলো থেকে যদি আমরা পড়ি প্রত্যেকটা হচ্ছে ধরে ধরে লাইন টু লাইন হচ্ছে আমাদের যে যেগুলো আছে সেগুলো পড়তে হবে। সো এমন একটি দেখো হাটে হাড়ি ভাঙা, হ্যাঁ, এটা তো আসলে মুখস্থের বিষয় তাই না, তো এটা তো আমরা আসলে বুঝাইতে পারবো না যে হাটে হাড়ি ভাঙা এই জিনিসটা মূলত গোপন কথা প্রকাশ করা, যে গোপন কোনো কথাকে হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসা, এটা মূলত দেখে দেওয়া আছে। সো জাস্ট এতটুকুই, এটা কিভাবে আসলো তোমাদের এই বাগধারাগুলো আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। ওকে, দেখো উনুন পাজুরে শব্দটির অর্থ কি, এখানে দেখো আবার শব্দার্থ যেটি সেটি হচ্ছে আসছে আর কি। উনুন পাজুরে শব্দটির অর্থ কি, দেখো দুর্বল, চালাক, অলস, এগুলো তোমাকে জাস্ট মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, এগুলো হচ্ছে এরকম প্রশ্ন আসে, সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এখন এটি দেখো এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বলতেছি বাক্য সংকোচন, তাই না, বাক্য সংকোচন, বাক্য সংকোচন, আচ্ছা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ যেটি হচ্ছে আমরা দেখেছি আর কি। সো এই যে দেখো এটাও কিন্তু হচ্ছে আমাদের ওই যদি সিলেবাসে আমরা যাই সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসে। সো এখানে দেখো কোনো কিছু গ্রহণ করার ইচ্ছা, কোনো কিছু কি করব আমরা গ্রহণ করব, এটা জাস্ট মুখস্থ ভাইয়া আসলে, বা বুঝেও পড়তে পারো। দেখো কোনো কিছু যখন আমরা গ্রহণ করব আর সেটিকে আমরা বলতেছি দেখো গ্রহিণসু। ওকে, দেখো পিপাসা, যে পান করার যে ইচ্ছা সেটাকে মূলত যখন আমরা তরল কিছু পান করে থাকি যে ইচ্ছা থাকে সেটা মূলত পিপাসা থাকে। জিজ্ঞাসা, দেখো কোনো কিছু জিজ্ঞেস করার যে ইচ্ছা সেটিকে বলা হচ্ছে জিজ্ঞাসা। এই তিনটায়, আর এটা আমি আসলে জানি না। সো এই যে তিনটা দেখো প্রতিটারে কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। তুমি জাস্ট যদি এই লাইনগুলো একটু এক কথায় প্রকাশ দেখো বইয়ের মধ্যে সিরিয়াল অনুযায়ী আছে, এই যে ক থেকে শুরু করে বা অ থেকে শুরু করে ওয়াই সিরিয়াল বিন্যাস হচ্ছে দেওয়া আছে, এগুলো একটু তোমাকে দেখে নিতে হবে। এবং যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে, যে বিগত সালের যেগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে, তারপর যদি এক্সট্রা কিছু পারো দেখে নিও। তাহলে তোমার যদি কপাল ভালো থাকে বিগত সালের প্রশ্নগুলো থেকেই তুমি কমন পাবো, যদি না পাও তাহলে নাই আর কিছু করার নেই। ওকে, কারণ এগুলো তো কোনো সূত্র বা রুলস নাই। সো তোমাকে এগুলো
এগুলো মুখস্থ করতে হবে বা নিজের মতো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, এবার দেখো রবীন্দ্র জয়ন্তী কোন সমাস। দেখো আমাদের এখানে আবার একটি বিষয় চলে আসছে যে সমাস। এখন দেখো এখানে একটি হচ্ছে যা শব্দ দেওয়া আছে যে রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী এটি হচ্ছে কোন ধরনের সমাস? এটা আমরা ব্যাস বাক্য করি, ব্যাস বাক্য করলে কিন্তু হচ্ছে আমরা পেয়ে যাব। ষষ্ঠী মূলত হচ্ছে দেখো এখানে দেখো কর্মধারায় বহুব্রী দ্বন্দ্ব। এখন তুমি দেখো এটা তো দ্বন্দ্ব সমাস হবে না, তাই না? বহুব্রী হওয়ার সম্ভাবনাও নাই। কর্মধারা এবং ষষ্ঠী দেখো এই জায়গাটাতে দেখো এটা যদি আমরা ব্যাস বাক্য করি, আমরা জানি যে ষষ্ঠী তৎপুরুষ, যেটা মূলত ষষ্ঠী বিভক্তি লোপে, মানে ষষ্ঠী বিভক্তি লোপে যে ধরনের সমাসগুলো হয়ে থাকে সেটাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। ওকে, মূলত এটা যে ব্যাস বাক্য করি এবং ষষ্ঠী বিভক্তি লোপ পাবে দেন হচ্ছে এটা বহুব্রী সমাস হয়ে যাবে। ওকে, আচ্ছা সমাস এবং সমাসটি যে কোশ্চেনটা একটু ভালো করে দেখতে হবে। ওকে, এরপরে দেখো জলধি শব্দের সঠিক অর্থ কোনটি? আচ্ছা আমার মনে হয় শব্দার্থগুলো একটু আমাদের প্রশ্ন সেটার একটু বেশি করে দিয়েছেন আসলে, এগুলো সম্ভবত একটার বেশি আসে না। ওকে, তাহলে হচ্ছে তোমাদের বাংলায় যে প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম শব্দার্থগুলো একটার বেশি তোমরা পাবা না। দেখো জলধি, জল অধি যেটা যেটির অর্থ সম্ভবত সাগর। ওকে, নদী, এগুলো তোমরা প্রত্যেকটা শব্দের সমার্থক যে শব্দগুলো আছে ভাইয়া এগুলো ভালো করে দেখে নিবা। নদীর সমার্থক শব্দ দেখে নিবা, পর্বত, মেঘ, হ্যাঁ এগুলো যারও অনেক আছে। এরপরে তোমাদের খুব জরুরি একটি জিনিস সেটি হচ্ছে যে সূর্য, হ্যাঁ চাঁদ, হ্যাঁ চাঁদ, এগুলোর কিন্তু হচ্ছে সমার্থক শব্দগুলো পরীক্ষার মধ্যে আসবে। ওকে, এগুলো নিয়ে তুমি কোনো মিসিং নেই। নদী, সাগর, পর্বত, মেঘ, সূর্য, চাঁদ এগুলো থেকে কিন্তু আসে। এরপরে দেখো কোন বানানটি শুদ্ধ, খুবই জরুরি একটি বিষয়, বানান শুদ্ধকরণ, যেটি হচ্ছে খুবই জরুরি এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এগুলো চলে আসে। এখান থেকে আমরা যেটি দুর্বল, এখন কিভাবে সঠিক এটা আসলে তোমাদের আমাদের কিছু বানানের আলাদা কিছু নিয়ম কারণ আছে, সেগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। ওকে, এরপরে আসো কপালে হাত। আবার দেখো বাগধারা আসলে প্রশ্ন সেটার সম্ভবত উনি হচ্ছে যে প্রকার যে মান বর্ণন সেটিকে হচ্ছে চেষ্টা করেছে সম্ভবত যে হচ্ছে তোমাদের এই যে বাগধারা সমাস এবং এই বিষয়গুলোকে আরো বেশি করে প্র্যাকটিসের সাথে হতে নিয়ে আসার। বাট আমার মনে হয় যে আদর্শ মানদণ্ডে তুমি হচ্ছে 100টি প্রশ্নের মধ্যে অবশ্যই একটার বেশি বাগধারার প্রশ্ন পাবা না। সো এত প্যারা খাওয়ার কিছু নেই। ধরো তুমি যদি হচ্ছে এখানে আমরা অলরেডি দেখেছি যে 2টি বা 3টি বাগধারার প্রশ্ন চলে আসে। সো এমন কিন্তু বোর্ড পরীক্ষায় কখনো হবে না। ওকে, সো আমরা এত প্যারানোর কিছু নেই। আমাদের এই বাগধারা, সমাস এবং সন্ধি যেগুলো হচ্ছে কমন টপিক, যেগুলো থেকে বরাবর প্রশ্ন আসে, সেগুলোকে আরো বেশি করে প্র্যাকটিসে রাখার জন্য আমাদের এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। ওকে, এখন তুমি দেখো এই যে কপালে হাত, এই জিনিসটা হচ্ছে এখন তুমি ধরো ভাই বাগধারা থেকে যদি এত প্রশ্ন আসে, হ্যাঁ তাহলে হচ্ছে আমি কিভাবে কি করবো, আমি তো নাও পারতে পারি। এখন দেখো এখানে যেহেতু আমরা 3টা প্রশ্ন দিয়েছি, বললাম যেহেতু যে বাগধারা এবং সন্ধি সমাস এগুলো যেহেতু প্রতি বছরের প্রশ্ন আসে, সেগুলোকে আমরা আরো বেশি করে গুরুত্ব বোঝানোর জন্য তোমাদের এই প্রশ্নগুলো সেট করেছি। সো এটাই ছিল আমাদের বিষয় আর কি। দেখো এখন যেটি এখানে লেখা আছে যে কপালে হাত, আসলে এটা তো বোঝানোর কিছু নাই, তাই না? তুমি জাস্ট কপালে হাত যদি ভালো করে পড়ো ভাইয়া তাহলে কি করতে পারবা, উত্তর করতে পারবা, না হলে না। এখন তুমি আবার এগুলো তথাকথিত চিন্তা, ধরো তুমি পরীক্ষা হলে গেছো কপালে হাত, এখন তুমি বুঝতেছো না যে আসলে তুমি কখনো পড়ি নাই, কিভাবে অ্যান্সার করবো। এখন তথাকথিত যে বিষয়গুলো থাকে, দেখো যে কপালে হাত মানুষ কখন দেয়, ধরো হচ্ছে দেখো সৌভাগ্য হলে দেয়, দুর্ভাগ্য, দুঃখ, চিন্তা কখন সে দেয়। দেখো সৌভাগ্য হলে তো অবশ্যই না, কারণ সে তো ভালো সময় বা ভালো কিছু উপভোগ করলে তো কপালে হাত দেওয়ার দরকার নেই, সে তো আর কি বলা হয় হাত উপরে উঠে আলাদা ভাবে সে কি বলা হয় উপভোগ করবে। বাট এখানে দেখো এভাবে তুমি একটু অনুধাবন করতে পারছো। আমি এই টিপস গুলো তোমাকে বলবো না, তোমার জাস্ট যেটা থাকবে যে এগুলো ভালো করে তুমি মুখস্থ করে নিবা বা এগুলো তোমার মধ্যে করে আয়ত্তে নিয়ে আসবে। বাট তুমি ওই তথাকথিত নিয়ম দেখে কিন্তু হচ্ছে তথাকথিত ভাবনা করে ওখানে কিন্তু তোমার মাথা অতভাবে কাজ করবে না, বুঝছো? আমরা দেখি যে পরীক্ষাগুলোর মধ্যে যে জাতীয় ফুল কি, জাতীয় ফল কি, এই জিনিসগুলো হচ্ছে শিক্ষার্থীরা ভুল করে আসে। সো ওখানে কিন্তু মাথা আমাদের অত শার্প কাজ করবে না, সেই জন্য আমাদের এই জিনিসগুলো বারবার দেখে নিতে হবে। ওকে, এরপরে দেখো আষাঢ়ের গল্প বলতে কি বোঝায়। এখানেও একটা জিনিস আমাদের বাগধারা রিলেটেডই বলতে পারে যে আষাঢ়ের গল্প মূলত হচ্ছে সত্য কোনো ঘটনা না, কাল্পনিক ঘটনা, যেগুলো হচ্ছে অবাস্তব ঘটনা, যেগুলো হচ্ছে আমাদের আহ আহ মানে আষাঢ়ের গল্প বলতে দেখো আষাঢ় মাসে প্রচুর কি হয়, বৃষ্টি হয়, তাই না? আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয়। তো এই বৃষ্টি যে হচ্ছে, বৃষ্টির সময় মানুষ প্রচুর অবসরে থাকে, তাই না? অবসরে থাকে। সো তখন মানুষ কি বলে, যদি অবসরে থাকে, অলস থাকে, সো তারা মানে কি বলা হয় অনেক অবান্তর গল্প করে, কল্পনা করে, সেটাই মূলত এখানে ফুটে এসেছে। ওকে, এটা ওই বাগধারা রিলেটেডই প্রশ্ন। হরিণের প্রতি শব্দ কোনটি? দেখো হরিণের পুঁতি শব্দ বলতে এখানে সম্ভবত সমার্থক শব্দই বোঝাচ্ছে, তাই তো? হরিণের পুঁতি শব্দ দেখো, হরিণ যেটা রয়েছে সেটির কুরঙ্গ কুরঙ্গ
আচ্ছা তোমরা এটাকে দেওয়া আছে, জাস্ট এটা সেম, এটা ভালো করে পড়তে হবে, এগুলো আসলে আমরা ওইভাবে বোঝানোর কোনো কিছু নেই। এখন একটা জিনিস দেখো, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, এখানে কি হচ্ছে তোমার সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটিতে হচ্ছে আমরা দেখতেছি যে খোকা জুড়ালো, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। এই যে বর্গি বলা হচ্ছে, যে বর্গি কাদেরকে বলা হচ্ছে? আসলে এই ধরনের প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কি করতে হবে, এই ধরনের মূলত বাক্য দেওয়া থাকতে পারে, সেখানে কি থাকতে পারে, মানে বর্গি দিয়ে বলতে পারে যে এটি বর্গি কোন কারকে, কোন কারকে কোন কারক, হ্যাঁ, বা আন্ডারলাইন করা অংশটি বা বর্গী কোন কারক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বাংলার মধ্যে আমরা দেখে থাকি। বাট এখানে যে প্রশ্নটি আমরা দেখছি সেটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে বর্গী কাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ, মূলত হচ্ছে মারাঠা যে দস্যু রয়েছে, মূলত হচ্ছে যে আমরা জলদস্যু বলে থাকি, যে জলদস্যু যারা হচ্ছে সমুদ্র পথে বিভিন্ন সময় থাকে, সেই রকম ইতিহাসে মারাঠা দস্যু নামে হচ্ছে কিছু একটা ছিল। তো তারা মূলত হচ্ছে তাদেরকে বোঝানোর জন্য যে খোকা তুমি ঘুমালো ঘুমড়ালো জোরালো বর্গি এলো দেশে, মানে হচ্ছে এই যে তারা এসে, এই দস্যুরা এসে দেশটাকে কি করো, লুট করে নিয়ে গেল। সো এই টাইপ কিছু একটা, বাট আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন তোমরা বাংলায় পাবা না, সো এটাকে স্কিপ করাই ভালো হবে। ওকে, সো আমরা এটা নিয়ে এত প্যারা খারও কিছু নাই। এটা হচ্ছে যে আমরা দেখি যে একটা প্রশ্ন আমরা পাচ্ছি না, বাবা কি অবস্থা, এরকম কেন, আমরা এত পড়লাম এটা আসলো না কেন, বা আমরা হতাশ হয়ে যাচ্ছি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা তোমাদের ফিল করার জন্য এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দেখি, যাতে তুমি দেখো যে তোমার সিলেবাসের বাইরে গিয়েও কিছু প্রশ্ন চলে এসেছে, যেটি হচ্ছে তুমি হতাশ হওয়ার কিছু নেই, তোমাকে ওখান থেকে আবার রিটেক করতে হবে, তোমাকে আবার কামব্যাক করতে হবে তোমার সাইডে গিয়ে। ওকে, এই হচ্ছে জিনিসটা। সো আমরা জাস্ট বলে দিলাম, এবং আমি তোমাকে বলে দিলাম যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এবং এই প্রশ্ন যদি আসে তাহলে কিভাবে আসবে সেটা বলে দিছি। ওকে, তাহলে এত চিন্তা করার কিছু নেই। ওকে, এবার দেখো কলম শব্দটি খুব জরুরি একটি বিষয়, যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, সেখান থেকে যে বাংলা ভাষার শব্দ শ্রেণী প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আসে, এবং তোমাদের প্রতি বছরে একটা প্রশ্ন এখান থেকে আসে, যে শব্দ শ্রেণী যেটিকে আমরা বলতেছি কি, শব্দ শ্রেণী যেটি, সেই শব্দ শ্রেণী থেকে কিন্তু হচ্ছে আমাদের প্রশ্নটা দেখা যাচ্ছে কলম, যে আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ, এই যে বিভিন্ন শব্দগুলো রয়েছে বিভিন্ন ভাষা থেকে আগত, সেই শব্দগুলো কিন্তু হচ্ছে আমাদের দেওয়া থাকে, অথবা উপরে দেওয়া থাকে যে নিচের কোনটি ফার্সি শব্দ। সো ওখানে অনেকগুলো শব্দ দেওয়া থাকে, তুমি 4টা শব্দ দেওয়া থাকবে, তখন ওখান থেকে তোমাকে হচ্ছে শব্দগুলো চুজ করতে হবে। তাহলে আমাদের করণীয় কি, এইরকম প্রশ্ন সলভ করার জন্য, যেহেতু হচ্ছে 100% কমন, তাই না, এই ধরনের প্রশ্ন 100 ভাগ আসে, মানে এটা আসবে, লিখে রাখো, এই টাইপের প্রশ্ন তুমি পরীক্ষার মধ্যে পাবাই। তাহলে কি করতে হবে তোমাকে, এখন এই আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ, এই শব্দগুলো হচ্ছে তোমাকে একটু ভালো করে কি করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। এখন ভাই আমরা কিভাবে আয়ত্তে নিয়ে আসতে পারি, এই জিনিসটা হচ্ছে তোমার প্র্যাকটিসের বিষয়। এখন আমি 2-4টা ছন্দ লিখে দিলাম, তুমি হচ্ছে পড়ে ফেললা, হয়ে গেল, হতে পারে, বাট এটা তোমার আরো ব্যাপক প্র্যাকটিসের বিষয়। সো ওই পরীক্ষার হলে গিয়ে 10-12 লাইনের 3টা ছন্দ, তুমি ধরো হচ্ছে এই ছন্দ পড়ে গেছো 12 বা 15টা শব্দের, এখন প্রত্যেকটার যদি এরকম 15টা বা 20টা করে শব্দ হয়, দেখো তুমি পরীক্ষার হলে সবগুলো খুঁজতে গিয়ে কিন্তু তোমার এখানেই সময় চলে যাবে 5 মিনিট। এটা বিষয় মনে রাখতে হবে, তোমাদের কিন্তু সময় এবছর বাড়াইছে, 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে, আগে 1 ঘন্টা ছিল, এবছর থেকে 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে, মানে 15 মিনিট বাড়ানো হয়েছে। তারপরে আমার মনে হয় যে সময়ের যে বিষয়টা, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমাদের কি বলা হয়, সময় যত কম নিয়ে অ্যান্সার করা যায় সেটির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, আচ্ছা, আরবি যে কলম কোন ধরনের শব্দ, এই জিনিসটা যদি হচ্ছে আমরা একটু দেখি, মূলত এখানে দেওয়া আছে ফার্সি শব্দ। আচ্ছা, যে শব্দই হোক, বললাম যেভাবে ওভাবে হচ্ছে আমরা এটা করে নিতে পারবো। ওকে, এখন দেখো, যায় বসন্ত যায়, আমরা দেখতেছি যে সম্ভবত হচ্ছে বসন্তের যে আভাস সেটি হচ্ছে চলে এসেছে। তো 14 ফেব্রুয়ারি থেকেই মূলত শুরু হয় সেই যায় বসন্ত যায়, এখানে যায় কোন ধরনের ক্রিয়া, আচ্ছা দেখো সেটাকেই লক্ষ্য করে একটি হচ্ছে আমাদের বাক্য তৈরি করা হয়েছে এখানে, সেটি কি, যায় বসন্ত যায়, এখানে যায় কোন ধরনের ক্রিয়া, যে তোমাদের যে ক্রিয়া, যে পদ, পদের যে প্রকরণ বা পদের যে শ্রেণীবিন্যাস, সেটি কিন্তু হচ্ছে আমরা এখানে দেখেছি। সেই জিনিসটা এখানে নিয়ে আছে, এবং আমরা যদি এই যে ক্রিয়ায় কোন ধরনের ক্রিয়া, দেখো সকর্ম, অকর্ম, দিককর্ম, প্রযোজক। আচ্ছা দেখো, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দিককর্ম ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া, দেখো যে ক্রিয়ায় কর্তা সকর্ম, যেটাতে হচ্ছে কি বলা হয়, কর্ম থাকে, ওটা সকর্ম, যেটা দিয়ে হচ্ছে কর্ম থাকে না সেটি হচ্ছে অকর্ম, যদি দুইটি হচ্ছে কর্ম থাকে সেটি হচ্ছে দ্বিকর্ম, এবং প্রযোজক যারা হচ্ছে অন্যকে দ্বারা সাধিত করে, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই ধরনের দেখো শিক্ষক এখানে হচ্ছে প্রযোজক, কি করে, ছাত্রদেরকে পড়াচ্ছে, এইটাই তোমাদের জিনিসগুলো থাকে। তো তোমাদের এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করলে কোনো বাক্যে যদি আমরা উত্তর পাই, সেটি মূলত হবে কর্ম, সেটি হবে মূলত কি, কর্ম। দেখো যায় বসন্ত যায় কোন ধরনের ক্রিয়া, এখানে মূলত তোমাকে একটু একটু দেখো, যায়কে যদি আমরা প্রশ্ন করি কি যায়, বসন্ত যায়, তাহলে কি হবে এটা, যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটি হয়ে যাবে
আচ্ছা, একটু যদি আমরা আরেকবার সেন্টেন্সটাকে একটু মডিফাই করি বা আরেকটু হচ্ছে আমরা আরেকটু দেখি সেন্টেন্সটার ভিতরে। দেখো যে এইখানে একটু লক্ষ্য করো, যায় বসন্ত, যায় বসন্ত যায়। আচ্ছা দেখো, এই যে দেখো এখানে কি বসন্ত যায় এবং যায়, মূলত ক্রিয়াটার এখানে যদি তুমি সেন্টেন্সটা দেখতেছো, সেই সেন্টেন্সের ক্রিয়াটার কিন্তু কোনো ধরনের কর্ম নেই। ওকে, আচ্ছা এই বিষয়ে আরো বিস্তারিত তোমাকে জানতে হবে। তো জানার জন্য যেটি খুবই জরুরি সেটি হচ্ছে যে এই যে দেখো এদেরকে, এই যে যারা এখানে আছে চারজন, এদের একটু ডিটেলস তোমাকে ভালো করে বলতে। আমি তো জাস্ট শুধু বলে দিলাম যে কর্ম থাকলে কি হয় কিনা বা যায় কিনা। তো আমরা একটু পরে আরো দেখবো। ওকে, তাহলে আমরা পরের সেন্টেন্সে বা পরের বাক্যে চলে যাই। সময় আসলেই খুব কম, সো এত ডিটেলস পাওয়ার মতো সময় আসলে আমাদের হাতে নেই। ওকে, দেখো বাংলা পরিভাষা কি এখন, পোস্টমার্টাম যেটাকে আমরা বলতেছি, খুবই মানে খুবই পরিচিত একটা শব্দ। পরিভাষা যেটাকে আমরা বলতেছি, এটার মূলত ইংরেজি একটা থাকে, এরকম একটা ইংরেজি দেওয়া থাকবে, বাংলাটা করতে হবে। দেখো ময়না তদন্ত, যেটা বলা হয় যে ওই কি বলা হয় যে অনাকাঙ্ক্ষিত কোনো সড়ক দুর্ঘটনা বা সুইসাইড কোনো ঘটিত কোনো বিষয় থাকলে তখন কিন্তু ওই লাশটাকে হচ্ছে কি করা হয়, পোস্টমর্টম করা হয়, ময়নাতদন্ত করা হয়, মূলত এটাই আর কি। ওকে, এরপরে দেখো যা চিরস্থায়ী নয়। দেখো এখানে এই বাক্যটা নিয়ে আমি হচ্ছে একটু আগে এটা নিয়ে আমি জাস্ট একটু গাটাগাটি করতেছিলাম। সো এখানে একটা জিনিস তুমি দেখবা যে হচ্ছে অনিত্য, অনিত্য এবং নশ্বর, এই দুটি কি আমার কাছে মনে হয়েছিল যে একই। দেখো যে নশ্বর, মূলত এর উত্তরটা কি হবে, নশ্বর। বাট তুমি যদি যা চিরস্থায়ী নয় এক কথায় কি হবে, এই বাক্যটার প্রশ্নে যাও, দেখবে যে এই অনিত্যর হচ্ছে কোনো অপশনের মধ্যে ছিল না। বাট তোমাদের এই প্রশ্নটার মধ্যে এই অনিত্য, অনিত্য হচ্ছে অনিত্য ছিল, বাট অনিত্য যদি আমরা ভাঙি সেটা কিন্তু হচ্ছে নশ্বরের মধ্যে। তাহলে এদিক থেকে আমাদের উত্তর আমার কাছে মনে হয়েছে যে খ এবং গ দুটাই হওয়া দরকার ছিল, বাট উত্তর সম্ভবত এটিকে দেওয়া আছে, সো আমরা এটিকেই ধরে নিব। ওকে, যেহেতু প্রথমে আছে সো এটাকে নিব। এটা বিষয়ে মাথায় রাখতে হবে যে উত্তর একাধিক থাকতে পারে কোনো প্রশ্নে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে কম্বিনেশন যেটি আগে আছে ওটিকে আমরা দাগাতে পারি। ওকে, সো ককে আমরা দাগা দিলাম যেহেতু ক সবার আগে রয়েছে। এরপরে দেখো খুবই জরুরি আরেকটি বিষয় যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কেসে। এই যে আমি বলতেছিলাম যে ওই যে বর্গি এলো দেশে, সো ওই যে এই দেখো এখানে জাস্ট এইরকম একটা সেন্টেন্স দেওয়া আছে যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে। এখানে বুলবুলিতে কোন কারক কোন বিভক্তি, বুলবুলিতে তে হচ্ছে বুলবুলিতে তে কোন কারক কোন বিভক্তি, এতে কি থাকে সপ্তমী বিভক্তিকে আমরা থাকি। দেখো সবগুলোতে কিন্তু সপ্তমী দেওয়া আছে, তাহলে আমাদের এই কারকটা বের করতে হবে। দেখো এখানে একটা জিনিস দেখো, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কেসে। কে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কেসে। এখন মূলত দেখো এই যে কর্তা, আচ্ছা বিস্তারিত আমি আসলে বাংলার শিক্ষক না, সো আমি আমার মধ্যে করে যতটুকু পাচ্ছি তোমাদেরকে সাথে শেয়ার করতেছি। ওকে, যদি ভুল হয়ে থাকে বা কোনো ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবো, আমরা সেটি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কেসে, দেখো এই জিনিসটা কিন্তু হচ্ছে কর্তা রিলেটেড। সো মূলত যখন কর্তাকে বেধানো দেওয়া থাকে সেটাই মূলত কি হয়, কর্তৃকারক বা কর্তাই সপ্তমী, যেটাকে এখানে বলা হয়েছে আর কি। ওকে, এরপরে দেখো পথিক তুমি পথ হারিয়ে যাচ্ছে, খুব জরুরি একটি বিষয়। সো বাংলা সাহিত্য থেকে কিন্তু হচ্ছে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন পর্যন্ত এখানে যে প্রশ্নগুলো সলভ করেছি আমরা দেখেছি যে বাগধারা থেকে 3 থেকে 4টি প্রশ্ন এখানে ছিল, এবং হচ্ছে পরিভাষা যেটা যে ইংরেজি শব্দ সেটি থেকে একটা ছিল, এবং হচ্ছে সমার্থক শব্দ সেখান থেকেও ছিল। এরপর আমরা দেখলাম বিপরীতার্থক শব্দ সেখান থেকেও ছিল। ওকে, এখন দেখো বাংলা যেটা খুবই জরুরি যে বাংলা সাহিত্য থেকে আমরা দেখেছি যে 3 থেকে 4টি প্রশ্ন হচ্ছে থাকে। সো এখানে একটি প্রশ্ন আমরা পেয়েছি যে পথিক তুমি পথ হারাইছো বা পথ হারিয়েছো। যাই হোক, এই যে দেখো এই যে পথিক তুমি পথ হারিয়েছো, এটাকে বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে রোমান্টিক হচ্ছে ডায়লগ। হ্যাঁ, যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ হচ্ছে মূলত এটাই। মূলত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যে আহ, দুর্গেশ নন্দিনী, সেটির একটি হচ্ছে ডায়লগ এটা। এবং সেই যে দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস, এবং সেই উপন্যাসের যে কি বলা হয় নায়ক এবং নায়িকা যারা ছিলেন যে কপালকুণ্ডলা এবং নবকুমার। তো মূলত কপালকুণ্ডলা মূলত হচ্ছে নবকুমারকে কেন্দ্র করে হচ্ছে মূলত হচ্ছে তাদের যে কাহিনীটা হয়, ওখানে অনেক কিছু থাকে। সো আমি ওখান থেকে যদি একটু বলি যে জাস্ট যখন হচ্ছে তাদের নবকুমার হচ্ছে কোনো একটা ভ্রমণে সম্ভবত যাচ্ছিল, তো যাওয়ার সময় কোনো জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, একেবারেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তো এমন সময় হচ্ছে সে একা একাই যাচ্ছিল আর কি, যে পথে হারিয়ে ফেলেছে এক প্রকার বলা যেতে পারে। তো ওই সময় ওই এই জঙ্গলেই থাকতো হচ্ছে
সম্ভবত হচ্ছে কপালকুণ্ডলা। সো সেই কপালকুণ্ডলা কিন্তু হচ্ছে তাকে দেখে এই ডায়লগটি দিয়েছিল যে পথিক তুমি কি পথ হারিয়েছো। তারপরে তার সাথে একটা কি বলা হয় যে একটা ভালো গুড রিলেশনশিপ হয়। এর পরবর্তী সময়ে হয়তো যতটুকু মনে করতেছে যে এর পরবর্তী সময় তাদের আবার ওই আরেকজন থাকে, মানে ওই হচ্ছে নবকুমার আরেকটা হচ্ছে প্রেমিক থাকে সম্ভবত। তো তাদের আবার একটা বিচ্ছেদ হয়। এরপরে মূলত যে একটা কি বলা হয় যে গ্রাম পর্যায়ের একটা মেয়ে থাকতেছে, তাকে হচ্ছে কি বলা হয় শহর থেকে একজন আসলো, ভালোবেসে চলে গেল, হ্যাঁ তাকে যে বিদ্যুৎ একটা তাড়না তৈরি হলো। এই যে একটা যে বিচ্ছেদের যে প্রভাব কিছু রোমান্টিকতার সাথে যে বিচ্ছেদের একটা কি বলা হয় মিক্স যে রোমান্সিটি যে হ্যাঁ যে মিক্স সেই জিনিসটা কিন্তু হচ্ছে তুলে প্রথম কোন উপন্যাসের মধ্যে উঠে এসেছিল, সেটি মূলত হচ্ছে এই সেই উপন্যাসটা। তো এখান থেকে মূলত আমাদের প্রথম তোমাদের একটু বলে রাখি যে প্রথম রিলেটেড তোমাদের এই প্রথম রিলেটেড তুমি প্রথম সার্থক উপন্যাস কোনটি, প্রথম হচ্ছে রাজধানী কোনটি, প্রথম হচ্ছে দেশ কোনটি, প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি, প্রথম দিয়ে তোমাদের কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে এবং তোমাদের পরীক্ষার মধ্যে দেখবা 2 থেকে 3টি হচ্ছে তুমি প্রশ্ন পাবা যেগুলো হচ্ছে প্রথম রিলেটেড থাকে। সো আমরা এই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং এই যে ডায়লগ এগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। ওকে, এখানে সরাসরি হচ্ছে লেখকের নাম দিছে, বাট আমার মনে হয় লেখকের নাম না দিয়ে এখানে হচ্ছে ওই যে চরিত্রগুলোর নাম দেওয়াটা খুবই জরুরি ছিল। ওকে, ঠিক আছে। এরপরে আসো দেখো, এই যে দেখো আবার হচ্ছে বিপরীত শব্দ আমরা দেখতেছি। তো জিনিসগুলো নিয়ে আমরা আর কথা না বলি, অনেক কথা বলেছি, আমরা স্টিক করতেছি কারণ এগুলো মুখস্থ করে তোমার মতো করে আয়ত্ত করে নিয়ে আসতে হবে। ওকে, এবার আসো খুবই জরুরি একটি বিষয় যে ইংরেজি যে অংশটা অ্যানাটমি, যেটাকে আমরা বলতেছি যে বিপরীতাত্মক শব্দ। দেখো এটাও কি ভাইয়া তোমাকে এখন ট্রান্সপারেন্ট, এটা বিপরীতাত্মক শব্দ কিন্তু তোমাকে কি করতে হবে, জাস্ট একটু জানতে হবে এবং পড়তে হবে এবং পড়ে এখানে কিগুলো ধরে দাগাইতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমাকে দেখো আমি আর এগুলো নিয়ে কথা না বলি। ওকে, দেখি এই যে দেখো একটি খুব জরুরি বিষয় যেগুলো নিয়ে কথা বলা যায় সেগুলো নিয়ে বলতেছি। দেখো হি এখানে দেওয়া আছে হি ইজ গুড, হি ইজ গুড ড্যাশ ইংলিশ। ওকে, ইংলিশ। আচ্ছা দেখো হি ইজ গুড ড্যাশ ইংলিশ, এখানে দেখো বলছে যে কারেক্ট প্রিপোজিশন, যে সঠিক প্রিপোজিশন কোনটি হবে এই ড্যাশটার মধ্যে। এখন দেখো তোমাদের কিন্তু আমি বলে রাখি তোমাদের এই প্রিপোজিশন থেকে তুমি হচ্ছে অবশ্যই 2 থেকে 3টি প্রশ্ন পাবা। ইংরেজি যে 20টি প্রশ্ন থাকবে, বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি যে পরীক্ষা দাও না কেন 20 মার্ক থাকবে। সো এই 20 মার্কের মধ্যে 2 থেকে 3 মার্ক তুমি প্রিপোজিশন থেকে পাবা। সো তোমাকে এই প্রিপোজিশনটা খুব ভালো করে পড়তে হবে। এখন দেখো জিনিস দেওয়া আছে গুড অ্যাট, হ্যাঁ এখন দেখো যে কোনো কিছু দক্ষতা বোঝাতে মূলত বোঝার এখন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা বিষয় রয়েছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমাদের সেল অনুযায়ী কিন্তু থাকে, ক্রম এ টু হচ্ছে জেড পর্যন্ত থাকে। সো এগুলো ক্রম অনুযায়ী থাকে, তুমি কিন্তু ক্রম অনুযায়ী এই জিনিসগুলো তোমাকে একটু ভালো করে অর্থ সহ এবং একটা করে সেন্টেন্স সহ ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু তুমি এখন পর্যন্ত ভবিষ্যতে যত পরীক্ষা দাও না কেন সবগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, উইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো সেম অবস্থা ভাইয়া, এগুলোতে আসলে কিছু বলার নাই, এখান থেকে সঠিক বানান কোনটি সেটি তোমাকে একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে হচ্ছে কি করতে হবে, সেপারেট, SEPARATE, এটাই তো SEPARET, এটা মনে হয় না SEPER। আচ্ছা আমি আসলে এটা পারি না, তাই না, এটা নিয়ে আমার এত কথা বলতে চাচ্ছি না। এই জিনিসটা তোমাকে স্পেলিং যেটা সেটা কি দেখতে হবে যে কোন বানানটি ঠিক, যে বানানটি ঠিক সেটি মনে করে উত্তর দিতে হবে। এখানে আসলে কোনো রুলস তোমাকে শেখানোর মধ্যে কিছু নাই। এরপরে দেখো এটাও সমর্থক শব্দ। সো এটার যে সমর্থক এটা কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে দেখে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে ভাই এই জিনিসগুলো কি করবে, এগুলো হচ্ছে তোমাকে দেখে নিতে হবে। এগুলো আসলে আমাদের পড়ানোর কিছু নেই, তোমাদের মুখস্থ যে পার্ট সেখান থেকে মুখস্থ করে নিতে হবে। এরপরে দেখো টু ক্যাশ এ কোল্ড, এটা মূলত আয়রন যেটাকে আমরা বলতেছি আয়রন ফ্রেজ। সো ফ্রেজাল যেটাকে প্রবাদ প্রবচন, যেটা বাংলা আমরা একটু দেখে আসলাম। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে এই টাইপের একটি প্রশ্ন। সেখানে হচ্ছে আমরা টু সাফার ফ্রম কোল্ড, দেখো যে ঠান্ডায় মূলত যে ঠান্ডা জনিত যদি সমস্যা থাকে এটাকে মূলত বোঝানো হয়েছে। সো এগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে। এরপরে দেখো আর মেকিং নয়েজ। এবার আসো যে খুব দৌড়া জিনিস, এটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ। দেখো তোমাদের পরীক্ষায় ন্যারেশন বলো, তারপরে ভয়েস চেঞ্জ বলো, এরপরে হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে হচ্ছে ইন্টারোগেটিভ থেকে হচ্ছে এই যে জিনিসগুলো। এরপরে দেখো যে ডিগ্রি যে বিষয় থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ, এই যে দেখো বিভিন্ন যে চেঞ্জিং যে বিষয়গুলো থাকতেছে এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। সো এখান থেকে একটি প্রশ্ন দেওয়া আছে তোমার, সেটি কি ভাইয়া, ভয়েস। এখন দেখো এই ভয়েসটা দ্য স্টুডেন্ট আর দ্য মেকিং, এখানে সেন্টেন্স দেওয়া আছে দ্য স্টুডেন্ট আর মেকিং এ নয়েজ। এখন আমাদের ভয়েস চেঞ্জের যে বিষয়টা আগে দেখতে হবে যে কোন টেন্সে আছে। দেখো
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাই না, আর মেকিং তাই না। এখন এই জিনিসটাকে যদি আমরা এখন করি কি করি, আমাদের যে শেষের যে অঙ্কটা ওটাকে প্রথমে আনতে হয় তাই না, ভয়েস চেঞ্জের যে নিয়ম রয়েছে মূলত ইজ বিগিং, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইজ বিগিং আর বিগিং এই জিনিসটা হচ্ছে, প্রেজেন্টের ক্ষেত্রে ইজ আর, আর হচ্ছে পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, এবং ওয়াজ ওয়ার আর কি ফিউচার শ্যাল বি উইল বি যেটা থাকে সম্ভবত, শ্যাল বি বিগিং উইল বি বিগিং। সো যাই থাকুক কন্টিনিউয়াস থাকলে আমাদের এই বিগিং জিনিসটা হচ্ছে অ্যাড করতে হয় তাই না। এখন এটাকে অ্যাড করবো ভার্বের কি ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটা দিব, দেন হচ্ছে আমরা চেক করবো। আমাদের তো করতেও হচ্ছে না, শুধু আমাদের জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে প্রথমে কি করে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টে কি হবে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্ব যেটাকে আমরা বলতেছি এটার সাথে হচ্ছে বিগিং যুক্ত হবে, বিই বিই বিগিং বিইআইএনজি তাই না, বিগিং বিই সরি এখানে একটু ভুল হয়েছে, বিইআইএনজি বিগিং যুক্ত হবে, প্লাস হচ্ছে তোমার কি থাকবে তারপরে ভাইয়া, তারপরে হচ্ছে ভার্বের 3 থাকবে, দেন হচ্ছে এক্সটেনশন থাকবে, বাকি যা আছে। সো এই জিনিসটাকে আমাদের লক্ষ্য করে এখানে আমাদের জাস্ট মিলালেই কিন্তু আমরা সুন্দর করে পেয়ে যাবো। এখন আসো যে দেখো আমাদের যে অবজেক্ট কোনটা রয়েছে এখানে, এখানে অবজেক্ট কোনটা, অবজেক্টটাকে আমরা সাবমিট করবো। অবজেক্টে কি দেখো তো, এ নয়েজ, তাহলে আমরা এ নয়েজ দেখো, এ নয়েজ কিন্তু সবগুলোর মধ্যে আছে। সো আমরা যদি হচ্ছে একটু দেখি, একটু লাল করে নিলাম, ওকে দেখো এই নয়েজ কিন্তু সবগুলোর মধ্যে আছে। সো সো এদিকে সব ওকে। তারপরে দেখো এখন তোমার হেল্প যেটি আমরা বলতেছি সেটি কি খুবই জরুরি, সেটি হচ্ছে যে আমাদের যে ভার্বটা আর কি, সো সাব অবজেক্ট অনুসারে এখানে ভার্ব আমরা যেটা বলতেছি যে ইজ, দেখো ইজ কিন্তু দুই জায়গায় আছে, আর সো আমাদের কিন্তু তো আমরা এখন পর্যন্ত তাহলে এই দুটো এই দুই এক আর দুই এই দুটো বাদ তাই না, এখানে তো ওগুলো হচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে থেকে কোনো একটা উত্তর হবে তাই না। এবার দেখো তারপরে আমাদের যে জিনিসটা খুব জরুরি সেটি হচ্ছে যে আমাদের হেল্পিং ভার্বের পরে অবশ্যই কি থাকতে হবে, একটা হচ্ছে অতিরিক্ত একটা অংশ, সেটা হচ্ছে বিগিং থাকতে হবে, বিআইএনজি বিগিং থাকতে হবে। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স বিগিং থাকতে হবে, সো ভাই এখানে কিন্তু বিগিং এই সেন্টেন্সটার মধ্যে আছে। সো আমার আর এদিকে দেখার কোনো দরকারই নাই, দেখো ভি3 এরপরে বাই একটা অতিরিক্ত অংশ থাকে, এটাকে দিয়ে যুক্ত করতে হয়, দেন হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে যায়। সো এই যে দেখো জিনিসটা সিম্পলি, সো আমরা এখান থেকে দেখো বিগিং যুক্ত হয়েছে এগুলোতে, আর কোনোগুলোতে কিন্তু বিগিং নাই। সো এগুলো তো এই দুটো তো আগে বাদ হয়ে গেছে। সো এটাতে দেখো এই দুটোর মধ্যে এখানে আবার হচ্ছে তোমার বিগিং নাই, সো এটা বাদ, তাহলে এটাই উত্তর, তারপরে বি হচ্ছে এখানে উত্তর। ওকে, তাহলে দেখো তুমি জাস্ট এই যে সেন্টেন্স যেটাকে আমরা খুব সহজে ভয়েস চেঞ্জের যে মূল বিষয়টা সেটি হচ্ছে যে যদি কন্টিনিউয়াস থাকে সাবজেক্টটা অবজেক্টটা সরি অবজেক্ট কি হয় একটু সুন্দর করে লিখি, তাহলে দেখো অবজেক্টটা হচ্ছে তোমার সাবজেক্ট হয়ে যাবে, এবং সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, মানে অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে তোমাকে হচ্ছে বিগিং থাকবে। ওকে, বিগিং থাকবে, তারপরে হচ্ছে ভার্বের ভি3 থাকবে, প্লাস হচ্ছে তোমার এক্সটেনশন যদি আরো কিছু থাকে যা আছে তাই। ওকে, সরি এখানে আরেকটা জিনিস তোমাদের ভেঙে দেই, তারপরে বাই থাকবে, তারপরে হচ্ছে অবজেক্টটা সরি সাবজেক্টটা কি হবে, ওই যেটা আমরা বলতেছিলাম যে এখানে সাবজেক্টটা অবজেক্ট আকারে বসবে। ওকে, সাবজেক্টটা অবজেক্ট আকারে বসবে, এই যে ফুল জিনিসটা রেখে দিলাম। সো এই জিনিসটা তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি বলা হয় প্যাসিভ ফর্মের যে স্ট্রাকচারটা। সো তুমি এভাবেই শুধু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা করে টেন্স বাদ যায় সম্ভবত, সো 3টা করে 3 হচ্ছে এটা 12 9টা টেন্সের হচ্ছে তুমি স্ট্রাকচার সুন্দর করে এভাবে খাতার মধ্যে নোট করবা, একটা করে হচ্ছে তুমি উদাহরণ পড়বা, তাহলে কিন্তু এই ধরনের সেন্টেন্স খুব সহজেই সলভ করতে পারবা। ওকে, এবার দেখো খুব বিষয় এখানে দেখো জেন্ডার, এখানে মূলত জেন্ডার রিলেটেড একটা প্রশ্ন আছে, কোনটা ম্যাসকুলিন ফেমিনিন এই টাইপ জিনিসগুলো, সো এগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, সো তুমি জাস্ট যদি পড়ো তাহলে অ্যান্সার করতে হবে, এগুলো বোঝানোর আসলে এখানে কিছুই নাই। এরপরে দেখো সম্ভবত হচ্ছে এই যে দেওয়া আছে যে সেন্টেন্সটি, এগুলো মূলত হচ্ছে মুখস্থ নির্ভর বলবো, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের ম্যাথ আছে আরো আলাদা বিষয় আছে, সেগুলো আমরা কথা বলবো। এরপরে দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি যে খুবই জরুরি, একটা বিষয় দেখো নাইদার নর আইদার অর, এই যে দেখো এটি হচ্ছে একটা আমরা এই জিনিসগুলোকে কি বলে থাকি, নাইদার নর আইদার অর, এই ধরনের যে কনজাংশন গুলোকে মূলত হচ্ছে কোনো সেন্টেন্সে যুক্ত হলে সেন্টেন্সের আলাদা কিছু বৈশিষ্ট্য উদ্ভব হয়। সো নাইদার নর আইদার অর এই টাইপ যে জিনিসটা। সো এখানে দেখো এরপর একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট হি ড্যাশ, দেখো এখানে দুটো সাবজেক্ট আছে। সো একটা যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয়, আবার ঠিক পাস্ট টেন্সে হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমি একটু দেখো, তোমরা যদি এই জায়গাটা একটু দেখো যে নাইদার হি নাইদার হি নর আই, মানে সে অথবা আমি, প্রেজেন্ট যেহেতু প্রেজেন্ট মানে দেখো
সে অথবা আমি প্রেজেন্ট, তাহলে এখানে তো ভাই প্রেজেন্ট, এখানে তো দেখো আর তো এখানে কিছু নাই, এম ইজ আর ওয়ার। সো যেহেতু প্রেজেন্টেই আছে মানে বর্তমানে আছে, সেক্ষেত্রে তুমি এই জিনিসগুলোকে দেখো, যখনই তুমি দেখবা যে হচ্ছে আই, ভাইয়া আই আছে, সো আই, এই যে দেখো আই থাকলে পৃথিবীতে এখন পর্যন্ত আই এর পরে সবসময় আমরা এমই দেখছি, ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে। সো আমরা যদি এরকম দেখি তাহলে হচ্ছে ইজিলি হচ্ছে এটাকে বসাই দিব, যদি ভুল হয় মানে ভুল হওয়ার কোনো সুযোগই নাই, হ্যাঁ, যদি না পারি যে বুঝতেছি না, সময় কম, হ্যাঁ, এত বোঝার সময় নেই, ওকে, সেক্ষেত্রে তুমি আয়ের পরে এরকম ফাঁকা দেখলে এটা ঠাস করে যদি দেখো অপশন আম আছে, এই যে আম বসাই দিবা, আর তো কোনো কিছু করতে হবে না। ওকে, এরপরে আসো, দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে ব্রিং আপ। সো এটার একটা অর্থ মানে জাস্ট এই যে দেখো, এটাও কিন্তু হচ্ছে আমাদের যে প্রিপোজিশনাল যে ফ্রেজ ও বিভিন্ন বিষয়গুলো থাকছে, সেটা কিন্তু হচ্ছে অর্থ, এগুলো আসলে তোমাকে দেখতে হবে, ওকে ভাইয়া, মুখস্থ করে নিতে হবে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফর্মুলা, সো ফর্মুলার প্লুরাল ফর্ম এটা আমাদের দেখতে হবে। এরপরে দেখো অ্যাডজেক্টিভ ফর্ম, এই যে দেখো সাবজেক্ট, এই যে দেখো খুব জরুরি অ্যাডজেক্টিভ ফর্ম, এরপরে হচ্ছে ভার্ব ফর্ম, এরপরে হচ্ছে তোমার অ্যাডভার্ব ফর্ম, হ্যাঁ অ্যাডভার্ব। সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, সো এগুলো আমাদের ভালো করে দেখে নিতে হবে। সো এগুলো কিন্তু আসলে এখানে বোঝানোর মধ্যে কিছু দেখতেছি না, সো ভালো করে পড়লে বুঝতে পারবো, ভালো করে মুখস্থ করতে হবে। এখন দেখো খুব জরুরি একটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ইস্যু রিলেটেড আমাদের থাকে, সো এটাকে কারেক্ট করতে হয়, এই জিনিসটা আমরা একটু দেখি। আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, মিটিং ইউ, দেখো এই জিনিসটা একটু বুঝাই। সেটি হচ্ছে যে দেখো আমরা জানি যে সবসময় কি হয় ভাইয়া, এল ডবল ও কে, লুক ফরওয়ার্ড, এফ ও আর ডাব্লিউ এ আর ডি, লুক ফরওয়ার্ড টু। সো লুক ফরওয়ার্ড টু এর পরে যদি হচ্ছে কোনো ভার্ব থাকে, সেই ভার্বটা কি হয়ে যায়, আইএনজি যুক্ত হয়ে যায়। সো এই জিনিসটা আমাদের এখানে ছিল, সো অতটুকু এখানে ছিল। ওকে, এরপরে আসো সিলভান্টস, আচ্ছা এটা মূলত হচ্ছে আমাদের প্রিপোজিশন থেকে আসছে। সো যদি আমরা এখানে একটু দেখি, দেখো ইনটু দ্য সিল ব্রাস্ট ইনটু টার্স, আচ্ছা এটা জাস্ট প্রিপোজিশনের যে ইউজুয়াল যে বিষয়গুলো থাকতেছে সেখান থেকে কিন্তু আসে, কোনো দিকে মূলত বা আউট বাইরে, উইথিন একসাথে, ইন লেগে থাকা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ইনগুলো ইউজ করা হয়। এরপরে দেখো একটি বিষয় দেওয়া আছে যে পার্সন হু ইটস হাফ ফ্লেশ ইন দ্য কলেটে, আচ্ছা এটা আসলে আমাদের যে শব্দগুলো সেটির একটু বাইরের দিকে যায়, সো আমরা ওটাকে যদি একটু মনে রাখি, সেটি হচ্ছে যে এই যে জিনিসগুলো অর্থ আকারে আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে, বুঝছো, এগুলো আসলে আমি বোঝানোর মতো এখানে আরো ডিপলি অর্থ জানতে হবে, এটা অর্থ জানলে তুমি এটা অ্যান্সার করে দিতে পারবে। দেখো এটাও কিন্তু হচ্ছে এটাকে মূলত হচ্ছে ওই যে আইডিয়াম বা ফ্রেজগুলো আছে সেগুলোর অর্থগুলো এখানে ইউজ করা হয়েছে। এরপর যদি আসো দেখো, এবার আসো দেখো আবার প্যাসিভে আছে, দে মেড হিম ক্যাপ্টেইন, দে মেড হিম ক্যাপ্টেইন, দেখো তো ভাইয়া এটা কি হবে এবার, দেখো তো এই জায়গাটাতে তোমাকে দেওয়া আছে, এটাকে কিন্তু আমরা জাস্ট ওই যে সেন্টেন্সে যে গঠন পড়লে সেটা মধ্যে যদি করে থাকি, সেখান থেকে আমরা এখান থেকে অ্যান্সার করে নিতে পারবো, ওই যেটা আমরা আগে করলাম, এটা নিয়ে আমরা অলরেডি ব্যাখ্যা দিয়েছি, সো এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, দেখো প্রোনাউন এবং প্রোনাউন যে শ্রেণীবিন্যাস রয়েছে সেখান থেকে যদি আমরা একটু কথা বলি ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতেই পারি, সেটি হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোগ্রাম যেগুলো আমরা বলতেছি যে বস্তুবাচক, দেখো দিস, এরপরে যদি আমরা যাই দিস এর পরে আছে তোমার আরো কিছু জিনিস থাকে, সো এগুলো স্কিপ করি, এত আসলে আমি এখন দেখাতে যাচ্ছি না। তো প্রোনাউন এবং প্রোনাউনের যে ক্লাসিফিকেশন যেটি রয়েছে সেটি কিন্তু তোমাকে ভালো করে দেখে নিতে হবে, ওকে। এরপরে আসো নন সুনার হ্যাড বা দ্য বেটার হেয়ার সুনার এজ অ্যান, এই যে দেখো দ্য সুনার বা দ্য বেটার এই যে হেয়ার, সুনার শব্দটা মূলত কি এখানে হিসেবে সেন্টেন্স অনুযায়ী কিন্তু হচ্ছে আমরা এটাকে বলে নিতে পারবো, ওকে। এখন দেখো যদি আমরা এখানে একটু যাই, যে অ্যাডভার্ব হিসেবে মূলত থাকতেছে, সো তুমি এটাকে আরো একটু ডিটেইল পড়ে নিবা। ইনস্ট্যান্স ফর্ম, আচ্ছা এগুলো তোমাদের এই ধরনের প্রশ্ন, আচ্ছা যাই হোক ওগুলো নিয়ে আমরা কথা বললাম। ইংরেজি যে বিষয়গুলো ছিল যেগুলো আমরা স্কিপ করে গেছি অনেকগুলো, সেগুলো তো মুখস্থ করতে হবে, এমন মুখস্থ পার্টগুলো আমরা স্কিপ করে গেছি, ওকে। আর যেটা ভয়েস সেন্স এবং কিছু প্রিপোজিশন ছিল, দুইটা ছিল আমরা দেখেছি, এবং এখান থেকে আরো কিছু মিসিং রয়েছে, যেটি হচ্ছে যে ইংরেজি সাহিত্য যেটা, সেটা থেকে আমরা দেখেছি যে প্রতি বছর একটি প্রশ্ন থাকে, সো এখান থেকে একটি প্রশ্ন হয়তো তোমাদের থাকতে পারে, ইংরেজি সাহিত্য থেকে একটু ভালো করে দেখতে হবে, বিশেষ করে সেই কি বলা হয় যে সেই যে অমর কবি যে রয়েছে লর্ড বাইরন, পিবি শেলি থেকে শুরু করে শেক্সপিয়ার থেকে শুরু করে এদের যে জীবনী বা জন্ম মৃত্যু সাল এবং এদের যে বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে বা নাটকগুলো রয়েছে সেগুলোর কিছু নাম তোমাদের জানতে হবে, ওকে। এরপরে দেখো ভাইয়া আমাদের গণিত চলে আসছে, সো আমরা একটু দেখে নেই। দেখো যে একটি সংখ্যা 1/3 সাথে 10 যোগ করলে
যোগফল 20 হয়, সংখ্যাটি কত? দেখছো? এখন দেখো যে কোন একটা সংখ্যা ধরো x, এই সংখ্যাটার সাথে তুমি কি করবা, এই সংখ্যায় 1/3 1/3 এর সাথে 10 যোগ করলে যোগফল হচ্ছে তোমার 20 হচ্ছে, তাহলে সংখ্যাটি কত? মানে তার x এর মান বের করতে হবে। যদি আমরা করে নেই, দেখো x/3 যোগ হচ্ছে 10 এবং 20, দেখো লাস্ট যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে কিন্তু হচ্ছে আমরা কি করতে পারবো, এখান থেকে কিন্তু হচ্ছে x/3 যেদিকে হচ্ছে দেখো এটা দাও 10 কে 10, তাই না? 10 বিয়োগ করে দিই, এই 10টা দিকে নিয়ে যা, ওকে। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এখন কি করে দেই, এটাকে জাস্ট তুমি যদি আর গুণ করে দাও, x ইকুয়াল টু ভাগ থাকলে গুণ 30, ওকে। দেখো তো 30 আছে। সো তুমি জাস্ট এভাবে কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করে নিতে পারবে। এরপরে দেখো আহ মুখস্থ সূত্র যা আছে তাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বা যেটা সূত্র থাকবে ওটার ফুল তোমাকে একটু লিখতে হবে। এরপরে দেখো খুব জরুরি বিষয় যে বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার। এখন পরিসীমা কি ভাইয়া? ধরো বর্গক্ষেত্র কি, যে বাহু চারটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে, সেটা মূলত হচ্ছে বর্গক্ষেত্র হবে। দেখো ধরে নাও মনে করো একটা বর্গক্ষেত্র যার হচ্ছে চারটা বাহুই এ এবং চারটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন বলতেছে যে হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 মিটার। কত? 20 মিটার পরিসীমা। এই পরিসীমাকে বলতেছে এস, যেটি আমরা বলি। আচ্ছা পরিসীমা এটা হচ্ছে 20 মিটার, মানে হচ্ছে দেখো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে পুরোটাই মিলে হচ্ছে তোমার সবগুলো বাহু যদি আমি যোগ করি, যোগ করলে চারটা বাহু পরিসীমা বলছে। পরিসীমা যে সূত্রটি রয়েছে 4a, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে কত, 20। এখান থেকে যদি আমরা এ বের করে নিই, বাহুর দৈর্ঘ্যটা বের করে নেই, 4 আর 5 20, তাই না? 4 এ এবং দেখো 20 ভাগ হচ্ছে 4, সো হচ্ছে 5। সো এই যে দেখো বাহুর দৈর্ঘ্য মূলত 5 পাইলাম। এখন এই 5টাকে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাই না? এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার, তো বর্গ যা থাকবে তাই। এখন দেখো বর্গ সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার থেকে মিটার। সো এটা হচ্ছে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো পরিসীমা কিন্তু মিটারে হয়ে গেছে, বাট ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, মানে যাই থাকবে তার সামনে বর্গ থাকবে, একটু মাথায় রাখবে, ওকে। এখন দেখো 15 20 25, আচ্ছা দেখো তো 5-এর উপর যদি স্কয়ার করি কত হয়, 25, তাহলে উত্তর কি 25, ওকে। এরপরে আসো দেখো বার্ষিক 5% হারে, বার্ষিক 5% হারে সুদ কত বছরে এত টাকা সুদ, 80 টাকা হবে। যদি আমাদের দেখো সরল যে মুনাফা রয়েছে সেখান থেকে কিন্তু অঙ্কটি করা আছে। সো আমরা যদি সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু পি এন আর, এন যদি আমরা টাইম ধরে নিই, রেট এবং পি, যদি জাস্ট আমরা এই সূত্রটাতে সুন্দর করে বসাই সরল মুনাফা হারে, তাহলে কিন্তু হচ্ছে আমরা 4 বছর এটাকে পেয়ে যাবো খুব সহজে, ওকে। সো যদি বলো যে ভাইয়া ওকে, তাহলে আমরা সূত্র বসে এটা করে নিব। এখন দেখো এক ডজন, এক ডজন সমান কত, 12টি। আচ্ছা 12টি ডিমের দাম যদি 96 টাকা হয়, প্রতিটি ডিমের দাম কত? তাহলে দেখো 12 ডিমের দাম 96 টাকা, অথবা একটি ডিম আমরা 96 কি বলা হয় যে 12 ভাগ 96, তাই না? যেটা হচ্ছে হয়, এটাকে সুন্দর করে যদি আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে কিন্তু হচ্ছে খুব সহজে হচ্ছে 96 ভাগ, দেখো একটা যেটা হচ্ছে বড়টা উপরে যায়, তাই না? ছোটটা নিচে থাকে। সো এই যে করলাম, করে যদি আমরা ক্যালকুলেশন করি 12 হচ্ছে 4 8 12 8, যেটাকে হচ্ছে আমাদের এই যে 8, এটা সুন্দর করে করে নেব। ক্যালকুলেটর ছাড়াই তোমাদের ম্যাথ করতে হবে, এবং এই যে দেখো খুব জরুরি একটি বিষয়। সো তোমাদের সবগুলো ম্যাথে কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। এখন দেখো log 10 ভিত্তিক হচ্ছে 100, এটার হচ্ছে আমার মান বের করতে বলছে। খুব সহজ। কিভাবে? দেখো এই যে ভিত্তি যেটা রয়েছে এবং এই যে দেখো 10-এর ভিত্তি, এখানে এই ভিত্তিটা যা থাকবে সেটার মতো করে আমরা এটাকে করে নিব, ওকে। এটা যদি মাথায় রাখবো, এরকম থাকলে তো এখানে হচ্ছে log 2 থাকতো, 2 ভিত্তিক লগ থাকতো, তাহলে এটাকে আমরা 2 বেস ধরে করে নিতাম। আচ্ছা একটু পরে বুঝতে পারবা। দেখো 10 আছে, তাহলে আমরা 10টাকে ভিত্তি ধরে নিলাম। দেখো 10 আছে, সো 10টাকে হচ্ছে আমরা ভিত্তি ধরে নিলাম। এখন এই 10টাকে যদি আমরা কি করি, দেখো স্কোয়ার করে দেই, তাহলে কি হবে, 10 গুণন 10 আমরা 100 পাবো, ঠিক আছে তো? তাহলে log 10 ভিত্তিক হচ্ছে 10। এই যে দেখো এটাকে জাস্ট আমরা কিন্তু ইয়া করলে এখান থেকে হচ্ছে 10 পাবো মূলত। ভিত্তি ভিত্তি এটাকে ক্যালকুলেট করলে, এটাকে ক্যালকুলেট করলে আমরা 10 পাই। সো মূলত এটাই হচ্ছে মান 10। এরপরে আসো 1 থেকে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো গড় কত, 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15, সরি 1 থেকে হচ্ছে 15 পর্যন্ত যে বিজোড় সংখ্যা রয়েছে, যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার গড় বের করতে হবে। গড় কি, যে মোট মোট সংখ্যার যোগফল ভাগ হচ্ছে মোট সংখ্যার সংখ্যা, মানে মোট যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগফল ভাগ হচ্ছে যতটি সংখ্যা রয়েছে সেটি দিয়ে ভাগ করতে হয়, তাহলে কিন্তু আমরা গড় পেয়ে যাই, ওকে। এখন দেখো এই যে বিজোড় সংখ্যা বের করার হচ্ছে গড়ের যে সূত্র রয়েছে সেটি হচ্ছে গড় সমান হচ্ছে
কি প্রথম প্লাস শেষ সংখ্যা, প্রথম প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই কি ভাইয়া 2। তাহলে আমরা প্রথম এবং শেষ সংখ্যা দেখো এক বিজোড় সংখ্যা তাই না, যোগ হচ্ছে শেষ সংখ্যা এখানে 15, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ যা পাবো তাই 16 এবং হচ্ছে 2 এলে 8 তাই না, উত্তর হবে 8। এই যে হচ্ছে বিষয়টা। সো আমরা এই জিনিসটাকে সুন্দর করে বুঝে নিলাম। এরপরে দেখো তিনটি সংখ্যার গড় কত, তিনটি সংখ্যার গড় হচ্ছে 12, দুটি সংখ্যার যোগফল 10 14 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি হতো। দেখো তোমাকে এই অঙ্ক ধরনের যে এই ধরনের যদি অঙ্ক আসে সেক্ষেত্রে তোমাকে জিনিসটি মাথায় রাখতে হবে, এই যে দেখো যদি এরকম থাকে গড় হচ্ছে 12, দুটি সংখ্যা হচ্ছে মূলত 10 এবং 14 হয়, 10 এবং 14, দুটি সংখ্যা 10 এবং 14 হয়, তাহলে হচ্ছে আমরা তৃতীয় সংখ্যাটা কিভাবে বের করবো। মূলত দেখো এই জায়গাতে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে দেখো 12 যেটা রয়েছে গড়, এবং এখানে যে কয়টি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যা, তিনটি সংখ্যা যে মোট সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 3 12 36 যেটা পাচ্ছি। দেখো এখন তোমার দেখো তিনটি সংখ্যা থাকতে যদি আমরা হচ্ছে এখন যে সংখ্যাগুলো আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। এগুলো দেওয়া আছে 10 যোগ 14, আচ্ছা 14, তাহলে হচ্ছে এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করে নেব, 36 10 আর 14 হচ্ছে 24। আচ্ছা এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমাদের দেখো তিনটি সংখ্যার গড়, যতটি সংখ্যার গড় থাকবে যেটা দাম দেওয়া থাকবে ওটা দিয়ে ওই সংখ্যাকে আমরা গুণ করে দেবো। দেখো এখানে ছিল 12টি সংখ্যা, আর কটি সংখ্যার গড় 3, আমরা গুণ করে দিয়ে একটা সংখ্যা পাইছি। ওকে, এরপরে দেখো অবশ্যই দুটি সংখ্যা দেওয়া থাকবে, সো ওই দুটি সংখ্যাকে আমরা যোগ করে দিব। দেখো যোগ করে দিয়ে এই যে দেখো তিনটি সংখ্যা যেটা পাইছি গুণ করে ওটা থেকে ওই সংখ্যাগুলো বিয়োগ করে দিব, যোগ করে দিয়ে আমরা পাচ্ছি 24, সো এটাকে বিয়োগ করলে আমরা যা পাচ্ছি সেটাই মূলত আমাদের উত্তর। ওকে, এরপরে আসো একটি কলম 20% লাভে 60 টাকায় বিক্রি করা হলে একদম মৌখিক নিয়মের মতো তাই না। দেখো যদি 100 টাকায় কিনে 20% লাভে হচ্ছে 120 টাকায় বিক্রি করবে, তাহলে দেখো যদি 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হয় 100 টাকা, ওদের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে 120 তাই না। এরপরে যদি হচ্ছে ক্রয় মূল্য সেম ওভাবে করবা, যদি 60 টাকা হয় তাহলে 100 গুণন কত 60, যা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটাই হচ্ছে উত্তর। সিম্পল, এইভাবে কিন্তু এগুলো করা যায়। এরপরে আসো দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের যোগফল 60 হলে সংখ্যাটি কত। দেখছো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের যোগফল দেওয়া আছে, সো আবার অপর ছোট সংখ্যা যেটা সেটি কিন্তু হচ্ছে আমার বের করতে হবে। এখন এই জায়গায় যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যে মোট সংখ্যা দেখো 3:5 তাই না, যে মোট অংশ হচ্ছে 4টা, তাহলে 60/4, দুটি সংখ্যার অনুপাত 3 4 3 5 15, যোগফল হচ্ছে 60, তাহলে হচ্ছে আচ্ছা এই সংখ্যাটা আমরা একটু স্কিপ করি, আমরা পরের অঙ্ক চলে যাই। ওকে, পরে আচ্ছা যাই হোক আমাদের ম্যাথ শেষেরটা আমরা স্কিপ করলাম, কজ হচ্ছে এটা একটু আমাদের ইস্যু আছে, আমরা পরে দেখবো এটা। এটাতে ওকে দেখো মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি, সব থেকে বড় যে ফিমার টিবিয়া ফিবুলা, তোমাদের যেটা হচ্ছে জীববিজ্ঞান যেটি রয়েছে আর সেটি যারা ডিপ্লোমা পরীক্ষা দিবে তাদের সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থেকে থাকে। সো এগুলো জাস্ট তুমি কিন্তু হচ্ছে ফিমার যেটাকে আমরা সর্ববৃহৎ যেটা হাড় বা অস্থির নাম বলা থাকে সেটি, 206খানা হাড় রয়েছে তাই না, ওটা তো দেখলাম। ওকে, এরপরে দেখো কোনটির অভাবে গলগণ্ড, দেখো আয়োডিনের অভাবে কিন্তু হচ্ছে গলগণ্ড রোগ হয়। ওকে, এরপরে আসো এটা গেল। এরপরে যদি যাই যে নিউটনের কোন সূত্রকে বলের পরিমাপক হিসেবে ধরা নেয়, যেটা আমাদের নিউটনের প্রথম যে সূত্র রয়েছে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র, সরি এফ ইকুয়াল টু এম এ, এটা দিয়ে আমরা কি করে বলের পরিমাপ সম্পর্কিত হচ্ছে ধারণা পাই। এবং নিউটনের যে প্রথম সূত্র সেটি হচ্ছে জড়তার হচ্ছে ধারণা দেয়, জড়তার পরিমাপ সম্পর্কিত ধারণা দেয়। ওকে, তৃতীয় সূত্র যেটির মাধ্যমে কি করা হয় যে যে প্রতিক্রিয়ারই সমানুপাতিক বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, যে ক্রিয়া প্রতিক্রিয়া যে বিষয় সেটা ধারণা দিচ্ছে। ওকে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। দেখো গ্রিন হাউস গ্যাস যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে খুবই দায়বদ্ধ একটি গ্যাস, যেটি হচ্ছে যে গ্যাসগুলো হচ্ছে এই তাপমাত্রা বাড়ায় এবং যে অবাসযোগ্য করার একটা প্রয়াস থাকে, বলতে সেটিতে বলা হচ্ছে যে কোনটি নয়। দেখছো মূল যে বলা সেটি কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে থাকে, কার্বন মনোঅক্সাইড থাকে, সবগুলোই কিন্তু আমরা দেখি থাকে। এখানে দেখো একটা জিনিস আছে ভাইয়া, অক্সিজেন কিন্তু গ্রিন হাউসের মধ্যে থাকে না তাই না, অক্সিজেন আমাদের জীবন বাঁচায়। এরপরে দেখো ডেঙ্গু জ্বরের লক্ষণ কোনটি,
এই যে ডেঙ্গু জ্বর হচ্ছে লক্ষণ এখানে দিছে। সো ডেঙ্গু জ্বরের আক্রান্ত যে হচ্ছে তোমার আক্রান্ত যে হচ্ছে ডেঙ্গু জ্বরে যে আক্রান্ত হচ্ছে মূলত ডেঙ্গু জ্বরে যে আক্রান্ত হওয়ার যে কোন মশকির কামড়ে হচ্ছে আক্রান্ত হওয়ার যে কোন মশার কামড়ে হচ্ছে সেটি মূলত থাকে, এই জিনিসগুলো থাকে। তো দেখে নিব কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা, আচ্ছা দেখো কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং কোনটি ভাইরাস ঘটিত রোগ, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে আসে। সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। এখন দেখো ভাইরাস কিন্তু এইচ এর মাধ্যমে হয়, যক্ষা, এই পোলিও, এই জিনিসগুলো, ডেঙ্গু এটা তো এইচআইভি ভাইরাসের মাধ্যমে হয় না। যক্ষা মূলত হচ্ছে পোলিও, যেটা পোলিওর হচ্ছে। সো এখানে যেটি রয়েছে যক্ষা যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি, যক্ষা রোগের যে ব্যাকটেরিয়ার নাম ছিল যে মাইকো ব্যাকটেরিয়াম, বিএসি TERIEM, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, কুলো SISIS। এসে দেখো এই যে ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ সেটা যক্ষার যে ব্যাকটেরিয়া এটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস। তো এটা আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে। এরপর আসো মানবদেহের কোন অঙ্গটি রক্তের পরিশোধক হিসেবে কাজ করে। দেখো রক্তর পরিশোধক, রক্তকে মূলত কি করে, এই যে দেখো বৃক্ক আমাদের যে রক্তকে ছাঁকনি হিসেবে কাজ করে এবং নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে দেয়, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এগুলো কিন্তু হচ্ছে বের করে দেয়। এরপরে দেখো এরপরে আসো ভাইয়া, খুব জরুরি একটি বিষয়, যেহেতু বায়ুমণ্ডলে নাইট্রোজেন, দেখো একটু আগে কথা বলতেছিলাম, এই নাইট্রোজেন মূলত 78% থাকে। এরপরে হচ্ছে অক্সিজেন থাকতেছে, এরপরে তোমার 99% কিছু থাকে না, তাই না? 78% নাইট্রোজেন থাকতেছে এবং অক্সিজেনের যে পরিমাণ, এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%। হ্যাঁ, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড থাকে। সো এতটুকুই থাকতেও আমাদের যে পরিমাণ প্যারা দেয়, তাই না, 0.03% সম্ভবত। কোনটির অভাবে রক্ত শূন্যতা হয়? আয়রন, তাই না? আয়রনের অভাবে মূলত জিঙ্ক নাকি আয়রন, হিমোগ্লোবিন কমে যায়, কমে গিয়ে রক্ত শূন্যতা হয়। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস, যে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য, যেটি আমরা বারবার পরীক্ষার মধ্যে দেখতেছি। সো যেগুলো হচ্ছে রিসার্চেবল, যেমন ব্যাটারিতে আবার চার্জ করতে পারতেছি, তো এরকম যেগুলো নবায়নযোগ্য নবায়নযোগ্য শক্তির উৎস, দেখো পেট্রোল, ডিজেল, বায়ুশক্তি, প্রাকৃতিক গ্যাস। এখন দেখো এখান থেকে যে জিনিসটা যে বায়ু শক্তি, এটি কিন্তু হচ্ছে তোমাকে রিফিল করতে হবে না বা এটি শেষ হয়ে যাবে না, তুমি আজীবন এটা ইউজ করতে পারবা, যদি বাতাস থাকে ইউজ করতে পারবা। ওকে, এই জন্য হচ্ছে এটা নবায়নযোগ্য শক্তি। কোন প্রাণীর হিমোগ্লোবিন রক্ত রসে দ্রবীভূত থাকে? দেখো হিমোগ্লোবিন যেটি সেটি রক্ত রসে দ্রবীভূত থাকতেছে কোন প্রাণীটার, মূলত কেঁচো সম্ভবত এটির হচ্ছে তোমার এটি দ্রবীভূত থাকে। এরপরে দেখো মানবদের ক্ষুদ্রতম অস্থি কোনটি? স্টিপিস না, স্টেপিস। ওকে, স্টিপিস সব থেকে ছোট এবং সব থেকে বড় বললাম ফিমার সব থেকে কি হবে, বড় হলে ফিমার হবে, ছোট হলে এটা হবে। ওকে, স্টেপিস। এরপরে আসো ক্লোরোফিল 2, যেটা এর প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। আচ্ছা এটার উপাদান কি? 63 নম্বর যদি যাই যে ম্যাগনেসিয়াম। ওকে, ম্যাগনেসিয়াম থাকে। আচ্ছা দেখে নিলাম। এরপর দেখো কোন ফলটি প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে? পেয়ারা না, এটা হচ্ছে পরীক্ষা আসছিল কোনো এক সময়। এরপরে দেখো কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি, তো তরঙ্গ সবচেয়ে কম সবচেয়ে বেশি, এগুলো তুমি একটু ভালো করে দেখে নিবা। এরপরে আসো তাপমাত্রা পরিমাপের একক কি আছে? দেখো এই যে একক পরিমাপকগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে ফিজিক্স থেকে। আসো তাপমাত্রা পরিমাপের একক জুল, কেলভিন, ওয়াট, এম্পিয়ার। দেখো কেলভিন, তাই না? ওকে, এরপরে আসো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে কোন গ্যাস? দেখো সালফার। মূলত এটাই মূলত হচ্ছে আমাদের যে অ্যাসিড বৃষ্টিতে হয়, এই সালফার চক্র, এই সালফার যে সালফার ডাইঅক্সাইড, এটার চক্রের মাধ্যমে মূলত আমাদের অ্যাসিড বৃষ্টিটা হয়ে থাকে। মানবদেহের কোন অঙ্গের সাহায্যে রক্ত পাম্প করা হয়? রক্ত পাম্প করা হয়, রক্ত যে আমাদের দেখো পাম্প, হ্যাঁ, রক্তগুলোকে হচ্ছে পাম্প করে মূলত আমাদের যে হৃদপিণ্ড। ওকে, অনিন্দ নিলয়, বাম প্রকোষ্ঠ, ডান প্রকোষ্ঠ, এই জিনিসগুলো। ওকে, এরপরে আসে পৃথিবীর উপগ্রহ, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, চাঁদের জ্যোৎস্না নও, ফুলের উপমা নও তুমি কোনো পাহাড়ি ঝর্ণা। আচ্ছা সেই চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে কিন্তু চাঁদ। ওকে, এরপরে আসো আলট্রাসোনোগ্রাফি কি কাজে ব্যবহার করা হয়? কি করা হয় আলট্রাসোনোগ্রাফি? এক্সরে। আলট্রাসোনোগ্রাফিতে আমাদের যে এক্সরে মূলত এটিতেই মূলত করা হয়, তাই না? এক্সরেতেই মূলত দেহের অভ্যন্তরীণ চিত্র যেটা রয়েছে, অভ্যন্তরীণ যে চিত্র সেটি দেখার জন্য করা হয়। ওকে, এরপরে আসো কোন ভিটামিনের অভাবে রিকেটস, ওকে দেখছো রিকেটস রোগ, যেটা যে শিশুদের হাড় বেঁকে যায় সম্ভবত, ভিটামিন ডি সম্ভবত, তাই না? ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা দেখো কোন ভিটামিনের অভাবে, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হচ্ছে, এই জিনিসটা তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসো জীবের মৌলিক ও কার্যগত একক। জীবের
মৌলিক এবং কার্যগত একককে বলা হচ্ছে মূলত কোষ, তাই না? ওকে, এরপরে আসো আহ, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? স্ট্রেটোস্ফিয়ার। আচ্ছা, এই স্তরগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। ওকে, আমরা যদি যাই ভাইয়া, এটা যদি একটু যাই, দেখো স্ট্রেটো স্ট্রেটোস্ফিয়ার, তাই না? আচ্ছা, এরপরে আসো ফটোগ্রাফিক প্লেট। এই যে মূলত এখানে যে আমরা যখন ফটোকপি করি তখন মূলত হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে ইয়া করে। 74 নম্বর যদি আমরা যাই, সিলভার ব্রোমাইড। এটি মূলত থাকে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ফটোগ্রাফিক প্লেটে। সিলভার ব্রোমাইড এই পদার্থকেই ব্যবহার করা হয়, যে ব্রোমিনের যে ইয়ে আর কি, যার সাধারণত ব্রোমাইড ইয়ার। ওকে, রকেটের গতি কোন নীতির উপর ভিত্তি করে? আচ্ছা, এটা নিউটনের ৩০ সূত্র, তাই না? যে পশ্চাৎমুখী যে একটা বল থাকে সেটিকেই মূলত হচ্ছে নিউটনের ৩০ সূত্র হিসেবে দেখা যায়। ওকে, এরপরে আসো বাংলাদেশের প্রথম আচ্ছা দেখো, রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম এখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে, এটা তোমাদের জানতে হবে। এরপরে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী সেটিও জানতে হবে। বর্তমান সময় আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। ওকে, আর পুরুষ প্রধানমন্ত্রী যদি হয় সেক্ষেত্রে হবে সম্ভবত কি তারেক রহমান। ওকে, এই হচ্ছে জিনিসটা। সো আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এরপরে আসো একটা জিনিস আছে সুন্দরবন। আচ্ছা দেখো, সুন্দরবন যে রয়েছে, সুন্দরবন হচ্ছে 5টি জেলা দিয়ে হচ্ছে প্রভাবিত। ওকে, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। সো এখানে দেখো যে জেলাগুলো দেওয়া আছে, যে সুন্দরবনের বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, সুন্দরবনের বাঘ সাঁতারে খুলনা, খুব পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। আচ্ছা, এই যে জেলাগুলো রয়েছে, তো আমাদের এখানে দেখতেছি যে হচ্ছে ৭৭ নম্বরে যেটি দেওয়া আছে, যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বাঘ সাঁতারে খুব পটু, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী। তাহলে 5টা হওয়ার কথা ছিল। আচ্ছা, 4টা জেলা, আরেকটা আছে আমার মনে নেই এখন। এ হচ্ছে বিষয়টা। তো এটার সাথে পটুয়াখালী পড়বা। ওকে, এরপরে যদি আমরা চলে যাই, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? দেখো, আমাদের জাতীয় প্রতীক হচ্ছে মূলত আমাদের যে জাতীয় প্রতীকটা রয়েছে সেটিতে কি রয়েছে, এই যে দেখো জাতীয় প্রতীক মূলত কি রকম গোল না, একটা শাপলা থাকে, ধানের শীষ থাকে, পাট পাতা থাকে, ধানের শীষ থাকে। হ্যাঁ, সো এই হচ্ছে জিনিসটা। দুপাশে ধানের শীষ বেশি, তো পানিতে ভাসমান শাপলা ফুল। হ্যাঁ, এটাই, তাই না? নিচে পানি তো থাকেই, ঠিক আছে। ওকে, আসো জাতিসংঘ দিবস 24 অক্টোবর। জাতিসংঘ 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, যেন এই দিন থেকেই জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ইনি কিন্তু এখনো আছে অ্যান্টোনিও গুতেরেস। ওকে, এরপরে আসো অপরাজেয় বাংলা ভাস্কর্য দুটি তৈরি করা হয়। দেখো, বাংলার ইতিহাসে বাংলাদেশের প্রথম হচ্ছে অপরাজেয় যে বাংলা, এটি হচ্ছে প্রথম কোনো ভাস্কর্য শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি হচ্ছে 1972 সালের পরে, স্বাধীনতার পরে হচ্ছে সম্ভবত তৈরি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এটি হচ্ছে অবস্থান করে। তো এই অপরাজেয় বাংলা যেটি রয়েছে সেটি হচ্ছে শামীম শিকদার উনি হচ্ছে তৈরি করেছিলেন, এই ভাস্কর্য তৈরি করেছেন। তো এই জিনিসটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। এবার দেখো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়? দেখো, খুবই জরুরি একটি প্রশ্ন। সো এই মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আসতে পারে। একটি ছিল 11টি। সো একটি ছিল তোমাদের নদী সেক্টর, বা ওই যে নদী রিলেটেড ছিল, ভারত এবং চীনকে বিভক্তকারী রেখা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারত এবং চীন যেটি রয়েছে সেটিকে ভাগ করছে হচ্ছে কোন রেখা? সো বিভিন্ন ধরনের আমাদের যেটা আছে কর তাই না, কর্কট ক্রান্তি রেখা। সো কর্কট ক্রান্তি রেখা কিন্তু আমাদের যে সীমান্ত দিয়ে গেছে। এরপর পদা সেতু আছে, এগুলো আসে না, বুঝছো? এগুলো 42টা আসছিল আগে, এখন এগুলো বাদ। এরপর দেখো, গ্রেট ওয়াল অফ দ্য চায়না কোথায় অবস্থিত? গ্রেট ওয়াল অফ দ্য চায়না হচ্ছে চীনে। চায়না লেখা আছে, তার মানে চীনই হবে মনে হয়। ওকে। ওকে, এরপরে দেখো নোবেল পুরস্কার কতটি বিষয়। আচ্ছা দেখো, খুবই জরুরি একটি বিষয়, সাম্প্রতিক কিন্তু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। সো তোমাদের এই নোবেল পুরস্কার সম্পর্কে কিন্তু একটু ভালো করে জানতে হবে। সো নোবেল পুরস্কার মূলত হচ্ছে দেওয়া হচ্ছে 6টির উপর। পদার্থবিজ্ঞানে দেওয়া হয়, রসায়নে দেওয়া হয়। এরপরে তুমি যদি আরো পারো, যে চিকিৎসা, সাহিত্য, শান্তি, অর্থনীতি, চিকিৎসা, খন্দকার চিকিৎসা, শান্তিতে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে তোমার অর্থনীতিতে দেওয়া হয়। 1 2 3 4 শান্তি, সাহিত্য মিস গেছে, সাহিত্য, আর এটা হচ্ছে অর্থনীতি। দেখো, আমাদের যে নোবেলে কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু নোবেলে হচ্ছে পেয়েছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে অর্থনীতিতে অমর্ত্য সেন, তিনি কিন্তু পেয়েছিলেন। এবং সাহিত্যে সম্ভবত আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কিন্তু 1914 সালে
তাই না, 1913 সালে সম্ভবত উনি হচ্ছে পেয়েছিলেন। এটা দেখে নিবা। ওকে, এই ছিল আমাদের যে বিষয়টা। এরপরে দেখো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি। খুবই জরুরি একটি বিষয় যে জাতিসংঘ যে কাঠামো সেখানে হচ্ছে স্থায়ী সদস্য হিসেবে কিছু রয়েছে। তো আমাদের 5টি দেশ তারা হচ্ছে স্থায়ী দেশ হিসেবে পরিচিত। তো এই জাতিসংঘ ভাইয়া, এই জাতিসংঘটা একটু ভালো করে দেখে নিতে হবে এর কি আছে নাই। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন প্রতি বছরে আসে। এরপরে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি দেখো। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল, একটি বিষয় মনে রাখতে হবে যে অর্থকারী। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে বিষয়টা সেটি হচ্ছে যে পাট। এখন আসে ভাই, আমরা তো ধান প্রচুর হয় তাই না, ধান কি কম হয় নাকি দেশে? হ্যাঁ, এত ধান হয়, তো ধান কেন অর্থকারী ফসল না? এখন দেখো, এই যে দেখো অর্থকারী ফসল যেগুলো আমরা হচ্ছে কি বলা হয়, যে ফসলগুলো আমাদের সেল করে বা যেগুলো সাহায্য হচ্ছে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, এই ধরনের মূল্যগুলোকে অর্থকারী ফসল বলা হয়ে থাকে। সো পাট, পাট কিন্তু হচ্ছে সর্বোচ্চ পরিমাণ আমরা সেল করি বা রপ্তানি করি যেটাকে বলতেছি। সো এই জন্যই মূলত হচ্ছে পাট অর্থকারী ফসল, ধান না। ধান কিন্তু হচ্ছে আমাদের যা হয় এইসব খাইতেই শেষ হয়ে যায়, আমরা ওই সেল দিতে পারি না। এটা হচ্ছে বিষয়। এরপরে দেখো আফ্রিকানের সবচেয়ে পর্বত শৃঙ্গ, আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি দেখছো? আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে, আচ্ছা এটা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট, আমাদের যে এশিয়া যে মাউন্ট এভারেস্ট তাই না? এই মাউন্ট এভারেস্টটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, এই যে এটা দেওয়া আছে মাউন্ট এভারেস্ট। সো এটা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর বিখ্যাত চিত্রকর্ম কালো ঘোড়ার শিল্পী, এটা কে ছিল কালো ঘোড়ার শিল্পী? যদি আমরা একটু দেখি, এই কালো ঘোড়ার শিল্পী কামরুল হাসান। ওকে, বিখ্যাত যে শিল্পকর্ম, শিল্পকর্মগুলো আসে, তবে এত হার্ড আসলে। 26 ফুটবল বিশ্বকাপে কোন দেশগুলোতে অনুষ্ঠিত হবে দেখো। যে এই ফুটবল বিশ্বকাপ খুব জরুরি, তোমরা হয়তো জানো যে এখন ক্রিকেট আইসিসি হচ্ছে, আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এদের হচ্ছে যে বর্তমান যে ক্রিকেট টি-20 বিশ্ব, টি-20 হচ্ছে তাই না, টি-20 সম্ভবত হচ্ছে, টি-20 যে বিশ্বকাপ সেটি অনুষ্ঠিত হচ্ছে। ইভেন এখানে হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা এই দুই দেশ মিলে আয়োজক আছে। এই জিনিসটা দেখে নিবা, ফুটবল বিশ্বকাপ এবং ক্রিকেট বিশ্বকাপ। এবং সর্বশেষ 2030 সালে সম্ভবত 30 সালে হচ্ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সো 2026 বিশ্বকাপে যে বলটি রয়েছে, বলের নাম কি, কোন দুটি দেশে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে, এই যে বিষয়গুলো আছে, যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু হচ্ছে তোমাদের দেখে নিতে হবে। সো এখানে যে 26 যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, 3টা দেশ মিলে কিন্তু হচ্ছে তোমাদের এই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এবার আসলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ, এগুলো দেখে নিবা। এগুলো ওপেক্স এর সদর দপ্তর কোথায়? ওপেক্স যেটি সেটি হচ্ছে ভিয়েনা, এটা ভিয়েনায় হচ্ছে অবস্থিত। ওপেক্স যেটা পেট্রোল সরবরাহকারী হচ্ছে একটি সংস্থা আর কি। এরপরে আসো, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ তাই না, বৈকাল হ্রদই তো হওয়ার কথা। ওকে, গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। এরপরে আসো, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ সেন্ট মার্টিন নিঝুম দ্বীপ, এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে মহেশখালী। ওকে, একমাত্র হচ্ছে পাহাড়ি দ্বীপ। এরপরে আসো, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি যেটিকে দেওয়া আছে এখানে। সো এসডিজি হচ্ছে তোমাদের আমার মনে হয় যে এটা জাস্ট দেখে নিলে হবে। আর এই ধরনের প্রশ্ন আসলেও আসতে পারে, তুমি দেখে নিও ওকে সালটা। এরপরে আসো, বাংলাদেশের কোন সালে টেস্ট ক্রিকেট লাভ করে? 1999 তাই না? এরপরে যদি আসো, আবু সিম্বেল মন্দির কোথায় অবস্থিত? এই ধরনের প্রশ্ন 98 যদি আমরা দেখি, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, এবং সেটা মুখস্থ নির্ভর আসলে একটু বেশি ডিপলি হয়ে গেছে মনে হয়। এই এমন প্রশ্ন আসলে আমাদের একটু স্কিপ করতে হবে, বুঝছো, এত প্যারা নেওয়ার কিছু নাই। এরপরে দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম কবে গাওয়া হয়? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে 2রা মার্চ, 2 তারিখ মার্চে, যেটি হচ্ছে যে আমাদের জাতীয় পতাকা হচ্ছে আসামা, হচ্ছে আব্দুর রব সম্ভবত, উনি হচ্ছে তোফায়েল আহমেদ তৎকালীন হচ্ছে ছাত্র নেতা, উনি হচ্ছে কি করেছিলেন, যে হচ্ছে তোমার ওই প্রথম ওই যে কলা ভবনের সামনে হচ্ছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ওকে, 1972 সালের 16 ডিসেম্বর, 1972 সালের 1905, না না 1905 সালে কিন্তু আমাদের যে বঙ্গভঙ্গ সময় আমাদের বঙ্গভঙ্গ তাই না, বঙ্গভঙ্গ সময় হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত যেটি সেটি কিন্তু হচ্ছে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওই গানটাকে মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে দেখো, আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট আইসিআরসি এর সদর দপ্তর, এটা আমরা দেখে নিব। ওকে, তাহলে হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেটি দেখলাম সেটি হচ্ছে যে আমাদের আমরা হচ্ছে এতক্ষণ ধরে যেটি দেখতেছিলাম আমাদের হচ্ছে দেখো এতক্ষণ ধরে কিন্তু হচ্ছে আমরা আমাদের যে মোরাল টেস্টটা ছিল সেটি হচ্ছে দেখার চেষ্টা করলাম, এবং আমরা যে বিষয়টি নিয়ে আরো কথা বলতে পারবো সেটি হচ্ছে যে
আমাদের এতক্ষণ ধরে আমরা কিন্তু হচ্ছে আমাদের যে মডেল টেস্ট ছিল সেটি হচ্ছে আমরা দেখার চেষ্টা করলাম, এবং আমরা এই যে মডেল টেস্টগুলো ছিল প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি, এবং যেগুলো হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং যেগুলো হচ্ছে আমাদের মনে হয়েছে যে এ ধরনের প্রশ্নগুলো আমাদের রিসিভ করতে পারি সেগুলো আমরা রিসিভ করছি। সো সবাইকে ধন্যবাদ এখন ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত থাকে এবং সামনে যে হচ্ছে আমাদের যে মডেল টেস্টগুলো হবে সেগুলো নিয়ে হচ্ছে আমরা সলভ নিয়ে থাকবো। সো আমরা যারা এখন প্রস্তুতি নিচ্ছি বা সামনে যারা নিব সবার জন্য আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।